মাই ডিয়ার লিসনার্স অ্যান্ড ভিউয়ার্স, আমি তামিম আহমেদ আছি স্টোরি জোন লিমিটেড ইউটিউব চ্যানেল থেকে। এখন থেকে আমাদের পারফর্ম করা নতুন গল্পগুলো পাবেন স্টোরি জোন লিমিটেড ইউটিউব চ্যানেলে, যেটির তত্ত্বাবধানে থাকবেন আমাদের নয়নিকা আপু, এবং পাশাপাশি থাকবে ছোট গল্পগুলো, যেটি সার্বিক তত্ত্বাবধানে থাকবো আমি নিজেই। আমরা আশা করছি আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন এবং আমাদের সঙ্গে নিয়মিত থাকবেন। ধন্যবাদ। স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। গোসল সেরে বের হতেই প্রিয়তা অর্ণবকে বিছানার উপর বসে থাকতে দেখল। খানিকটা অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করল, নক করা ছাড়া আমার রুমে ঢুকেছেন কেন? তোমার রুমে ঢুকতে আমার আবার নক করতে হবে? তুমি আমার হবু বউ। বউ এখনো হয়ে যায়নি, সম্পর্ক পূর্ণতা পাওয়ার পর অধিকার খাটাবেন। সদ্য স্নান করা প্রিয়তার দিকে অপলক তাকিয়ে ছিল অর্ণব। বডি ওয়াশ আর শ্যাম্পুর অপূর্ব সুবাসে মেয়েটাকে কি স্নিগ্ধ লাগছে। ধপ করে বুকের সাথে মিশিয়ে ফেলতে ইচ্ছে করছে অর্ণবের। অবদমিত ইচ্ছেটা চাড়া দিয়ে উঠতেই অর্ণব চোখ সরিয়ে ফেলে। ম্লান গলায় বলে, তোমার রাগের কারণটা বলবে প্রিয়? আমাকে এই নামে ডাকবেন না, বাধ্য করবে না বিয়েটা ভেঙে দিতে। অর্ণবের চোখ লাল হয়ে আসলো। সে হাত মুষ্টিবদ্ধ করে রাগ সংবর্ধনের চেষ্টা করল। এরপর বলল, আমি কি করেছি একবার বলবে? আপনি আমার থেকে লুকিয়ে অন্য মেয়ের সাথে দেখা করছেন, যে কিনা আমারই কাজিন। অবিশ্বাস হচ্ছে আমার, আপনাকে কথা বলতে রুচিতে পাচ্ছে আমার। এক ঝটকে এসব বলে দিও না প্রিয়তা, পরে নিজেই আফসোস করবে। আপনাকে সহ্য হচ্ছে না অর্ণব, প্লিজ আমায় একা থাকতে দিন। বুকে পাথর চাপা দিয়ে টলতে টলতে বেরিয়ে এলো অর্ণব। প্রিয়তা অন্যবারের মতো অর্ণবের মাথায় হাত নেড়ে চুল এলোমেলো করে দেয়নি। দিলে দেখতে পেত জ্বরে ক্লিষ্ট হচ্ছে সুদর্শন যুবকের সম্পূর্ণ শরীর। বসার ঘরের কাছে আসতে প্রিয়তার মা সেলিনা বেগম বললেন, খেয়ে যাও বাবা, তোমার পছন্দের বিরিয়ানি রান্না করেছি। অনিচ্ছা সত্ত্বেও অর্ণব খেতে বসল। তেতো লাগছে ভীষণ। পাছে প্রিয়তার মা কষ্ট পাবেন ভেবে প্লেটের খাবারটুকু অনেক কষ্টে পেটে চালান করে। তৎক্ষণাৎ পেরিয়ে যায় প্রফেসর হাউস থেকে। বাসায় পৌঁছাতেই অনি ছুটে আসলো, বলল, ভাবি যে আজ একবারও কল করলো না ভাইয়া। হয়তো মনে পড়েনি, আমি খেয়ে এসেছি, মাকে বলে দিস। আচ্ছা, তুই ঘুমোতে যা। রুমে এসেই অর্ণব এসি কমিয়ে ঘর ঠান্ডা করে ফেলল। এরপর ফোনে নোটপ্যাড বের করে লিখল, কেন আমাকে এত কষ্ট দাও প্রিয়? তোমায় ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়, নিঃশ্বাস আটকে আসে। আমাকে ছেড়ে কোথাও যেও না প্রিয়, আমি একদম শেষ হয়ে যাব। এক ফোঁটা স্বচ্ছ জল গড়িয়ে পড়ল মোবাইল স্ক্রিনে। রুমের কোণা থেকে গিটারটা নিয়ে বসে পড়ে অর্ণব। খানিকে ঝংকার তোলে। ভুলভাল ভালোবাসি, কান্নায় কাছে আসি, ঘৃণা হয়ে চলে যায়, থাকে না। কথা বলি একা একা, সেধে এসে খেয়ে থাকা। কেন গান তাও আবার বুঝি না। গান শেষ হতেই অর্ণবের হাত জ্বলতে শুরু করলো। গিটারের তার এতটাই জোরে চেপেছে যে হাত বেশ ভালোই কেটেছে। হাতটা বুকের উপর রেখে অর্ণব আওড়াতে থাকে, খুব ভালোবাসি প্রিয়। গভীর রাতে আসমা চৌধুরী সন্তপর্ণে ছেলের রুমে প্রবেশ করেন। ছেলের অবস্থা দেখে তিনি আঁতকে ওঠেন। গিটার সরিয়ে হাত ভালোভাবে ব্যান্ডেজ করে দেন। মনে মনে নিজেকে প্রশ্নবিদ্ধ করেন, তবে কি একমাত্র ছেলের জন্য তিনি ভুল মেয়ে পছন্দ করলেন? প্রশ্নটা মনের ভেতর খচখচ করতে থাকল। তিনি স্বামী আমিন চৌধুরীকে এ ব্যাপারে জানাবেন। ৩৫ বছরের সংসারে স্বামীকে ছাড়া তিনি আজ পর্যন্ত কোনো সিদ্ধান্তই নেননি। স্বামীও তার সাথে সব বিষয়ে আলাপ করে পরিকল্পনা করেন। সকালের নরম রোদ জানালা গলে প্রিয়তার পা স্পর্শ করল। আরামে আবারও চোখ বন্ধ করল প্রিয়তা। সেলিনা বেগম চেঁচাতে লাগলেন, বললেন, ভার্সিটি ৮টায়, এখন বাজে 7:30। তুই ঘুমা আরো, আমি তোকে আরেকটা কাঁথা এনে দিই। মায়ের অমৃত বাণী শুনে তড়াক করে লাফিয়ে ওঠে প্রিয়তা। কোনো রকম ফ্রেশ হয়ে খেতে বসে। টেবিলের একটা চেয়ারে কাব্য পরোটা নিয়ে খোঁচা ছিল। প্রিয়তা ওকে ঘাটালো না। মা আর কাব্যকে নিয়েই প্রিয়তার সংসার। বাবা অনেক আগেই দুনিয়ার মায়া ত্যাগ করেছে। ভার্সিটি পৌঁছাতে পৌঁছাতে প্রিয়তার ৮টা বেজে যায়। ওর ৩জন বন্ধু নওশিন, সারা আর জাবির ওর জন্য অপেক্ষা করছিল। প্রথম ক্লাসটা মিস দেয় 4 জনেই। উদ্যত হয় ক্যাফেটেরিয়ার উদ্দেশ্যে। চায়ের আড্ডায় মেতে ওঠে বন্ধুমহল। সারা বলে ওঠে, কাল তো তোর জন্মদিন, দুলাভাইয়ের সাথে ঘুরতে যাবি নাকি?
প্রিয়তা গা ছাড়া ভাবে উত্তর দেয়। ওনার কথা মাঝখানে টানলে আমি চলে যাব। বিয়ের আগেই ঝগড়া শুরু করে দিলি? তোরা মেয়েরা পারিসও বটে। তিনজনই তেতে উঠল। কে বলেছে তোকে মেয়েদের সাথে বন্ধুত্ব করতে? কারণ কোনো ছেলের সাথে আমার এতটা ম্যাচ হয় না। চারজনেই হেসে উঠল। প্রাণোচ্ছল হয়ে উঠল ক্যাফেটেরিয়ার বাতাস। ঘুম থেকে উঠে অর্ণব হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আজ তার মর্নিং ডিউটি। রাস্তায় বাইকে যাওয়ার সময় সে রজনীগন্ধা ফুলের তীব্র সুবাস পায়। একটু খুঁজতে গাছটাও পেয়ে যায়। একটা বাসার বাগানে সামান্য বড় গাছে একটাই ফুল ফুটে আছে। সে খুব সাবধানে ফুলটা চুরি করে আনে। হসপিটালে এসে একটা গ্লাসে পানি ঢেলে ফুলের টাঁট ভিজিয়ে রাখে। এখনও খুব সুন্দর গন্ধ ছড়াচ্ছে। অর্ণব মলিন হাসে। তার জ্বর এখন নেই বললেই চলে। সকালে উঠে আজ প্রিয়তমার মুখটা দেখেনি বলে বুকটা ফাঁকা লাগছে। অর্ণব আর প্রিয়তার বিয়েটা পারিবারিকভাবেই ঠিক হয়। প্রিয়তার মা ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খাচ্ছিলেন। মেয়েটার ওদিকে পড়ার শখ, স্বামীর পেনশনের সমস্যা, কটা টাকায় সংসার চলেই না। ভাইয়ারা মাঝে মধ্যে সাহায্য করেন, যদিও তিনি কখনোই ভাইদের কাছে হাত পাতেননি। মেজো ভাই হুট করে প্রিয়তার জন্য সম্বন্ধ নিয়ে আসে বড় ঘর থেকে। ছেলে ডাক্তার, ছোট একটা বোন আছে। ঝামেলাহীন পরিবার। প্রিয়তার মা মেয়ের জন্য এমন একটা ঘরই চাইতেন। ওদের বিয়ে ঠিক হয়েছে 1 বছরের কাছাকাছি। প্রিয়তার জেদের জন্য বিয়েটা হচ্ছে না। প্রিয়তা পড়াশোনা শেষ করে বিয়ে করতে চায়। পড়েছেও নিজের টিউশন করানোর টাকায়। অর্ণবেরও কোনো আপত্তি নেই, বরং এই আকাশচুম্বী আত্মসম্মানের জন্য সে প্রিয়তাকে ভালোবেসে ফেলেছে। সন্ধ্যায় অর্ণব প্রিয়তাদের বাসায় আসে। কাব্যের সাথে খানিকক্ষণ গল্প করে জানতে পারে প্রিয়তা ছাদে আছে। হুট করে অর্ণবও ছাদে চলে যায়। রেলিংয়ের পাশে প্রিয়তা খোলা চুলে দাঁড়িয়ে আছে। অর্ণব কাছে গিয়ে বলে, চুলের শ্যাম্পুটা আবার বদলেছ? আপনাকে আমার শ্যাম্পু মুখস্থ করতে বলিনি। অর্ণব হতাশ চোখে তাকায়। গন্ধরাজ ফুলটা প্রিয়তার কানের পিঠে গুজে দিয়ে ধূপধাপ পা ফেলে নিচে চলে আসে। সেলিনা বেগম আজ অর্ণবের পছন্দ চিংড়ি মাছ রান্না করেছেন। ছেলেটা ওনার বেশ পছন্দের, প্রয়োজনের বেশি কথা বলে না, কিন্তু তাকে ভীষণ সম্মান করে। এখনকার যুগে এমন ছেলে পাওয়া দুষ্কর। তাছাড়া ছেলেটা তার মেয়েকে চোখে হারায়। একবার প্রিয়তার সামান্য জ্বর হলো। অর্ণব সারা রাত প্রিয়তার হাত ধরে বসে রইল, মাথায় পানি ঢালল। প্রিয়তাকে খাওয়াতে গিয়ে নিজের খাওয়ার কথাই ভুলে গেল। মেয়ের ভাগ্য তবে এবার খুলেছে। তিনি যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিতে চান, না হয় বিপদের শেষ থাকবে না। মেয়েটাও বড্ড অবুঝ। মা কেন তাড়াহুড়ো করে বিয়ে দিতে চাইছে সে যদি একটু বুঝতো। রাত 12টা বাজে। অর্ণব বাসায় ফেরেনি আজ। আজ প্রিয়তার 23তম জন্মদিন। ছাদে 23টা টাটকা গোলাপ দিয়ে সে প্রিয়তমাকে বলে, Will you be mine forever? প্রিয়তার চোখের কোণায় পানি। কি উত্তর দিবে সে? প্রিয়তার ফুফাতো বোন অবনী ওরই বয়সী। 2 দিন আগে প্রিয়তা রেস্টুরেন্টে অর্ণবের সাথে অবনীকে বসে কথা বলতে দেখেছিল। অর্ণবকে সাথে সাথেই কল করে জিজ্ঞেস করে সে কোথায়। অর্ণব জবাব দেয় সে হাসপাতালে পেশেন্ট দেখছে। সেখান থেকেই প্রিয়তার রাগের সূচনা। তবে সে বুঝতে পারেনি অর্ণব ওকে সারপ্রাইজ দিতে চেয়েছে অবন্তীর সাথে মিলে। কথাটা এই মুহূর্তে মাথায় ঢুকল। পুরো ছাদটা প্রিয়তার পছন্দের গন্ধরাজ ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে, যার তীব্র গন্ধে যে কেউ মূর্ছা যাবে। প্রিয়তা ভেবে পাচ্ছে না সে কি উত্তর দেবে। সে কাপা হাতে অর্ণবের হাত থেকে গোলাপগুলো নিল, বলল, চলুন একসাথে কেক কাটি। প্রিয়তার মা, কাব্য, অবনী, বড় ফুপ্পি, ফুপা সবাই মিলে কেক কাটে। অর্ণব হাতে একটু কেক নিয়ে প্রিয়তাকে খাইয়ে দেয়। প্রিয়তা বাধা দেয় না। অনুতাপে তার হৃদয় দগ্ধ হচ্ছে। এর থেকে পরিত্রাণের উপায় কি? রাতে খাওয়ার শেষে অর্ণব চলে যেতে চায়। সেলিনা বেগম তাকে থেকে যেতে বলেন। অর্ণব রাজি হয় না। প্রিয়তা এই পর্যন্ত তার সাথে কথা বলেনি। সে কিসের জন্য এখানে থাকবে? প্রিয়তা কি তাকে টেকেন ফর গ্রান্টেড ধরে নিল নাকি? অর্ণব নিচে নামার সময় প্রিয়তাও সিঁড়ি দিয়েই নিচে নামে। বাইকের চাবি ঘোরানোর আগেই প্রিয়তা বাইকে চেপে বসে। হুট করে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আমায় রাতের শহরটা ঘোরাবেন ডক্টর? অর্ণবের রাগ কমে না। সে প্রিয়তার হাত ছাড়িয়ে বলে, কম কষ্ট দাওনি তুমি আমায়।
তখন সবার সামনে কতটা ছোট হয়েছিলাম বোঝো? প্রিয়তা নত চোখে তাকায়, কাট কাট গলায় বলে, আপনি তাহলে বিয়েটা ভেঙে দিন। অর্ণব প্রিয়তার কাজ ঝাঁকিয়ে বলে, মানুষের ইমোশন তুমি বোঝোই না। এই নিয়ে 2 বার বিয়ে ভাঙার কথা বললে, বিয়ে কি খেলা মনে হয় তোমার কাছে? প্রিয়তা বোঝার ভান করে বলে, রাগ ভাঙাতে এসেছিলাম, আপনি আমার কথা শুনিয়ে দিলেন। আমি আর আপনার সামনেই আসবো না। আমিও তোমার সামনে আর আসবো না। খুব সাবধানে পেছন থেকে ওদের কথা কেউ রেকর্ড করে। এগুলো আসমা চৌধুরীর কাছে পৌঁছানো তার একমাত্র কাজ। মুখ বাঁকিয়ে হাসতে থাকে সে। প্রিয়তা মুখ ঘুরিয়ে বাসায় চলে আসে। সেলিনা বেগম শুধায়, জামাইকে ভালো মতো বিদায় দিয়েছিস? বিয়ের আগে এত জামাই জামাই কেন করো মা? সেলিনা বেগম হতবম্ব হয়ে তাকিয়ে রয়েছিলেন। মেয়ের সাথে জামাইয়ের ঝগড়া চলছে নাকি? এমন ছেলের সাথে কেউ ঝগড়া করে? 7 কথায় যার একটা উত্তর। তিনি উপদেশের সুরে বললেন, মাগো, পুরুষ মানুষের রাগ হলো মেঘ, রোদের দেখা মিললেই কেটে যায়। সম্পর্কে দুজনের রাগ হওয়া ঠিক না, একজন আগুন হলে আরেকজন হবে পানি। প্রিয়তা সামান্য অনুতপ্ত হলো। ভুলটা তো তারই ছিল, তবুও সে অর্ণবের সাথে ঝগড়া করলো। হয়তো উচিত হয়নি এমনটা করা। কালকে সে অবশ্যই ডাক্তারের রাগ ভাঙাবেই, মায়ের কথাও শুনবে। প্রিয়তা মায়ের গালে আলতো চুমু খেয়ে বলে, থ্যাংক ইউ মা। সেলিনা বেগমও পরম আদরে মেয়ের থুতনিতে চুমু দেন। পেছন থেকে কাব্য এসে বলে, মা, মেয়ের আদর পর্ব শেষ হলে আমাকে কেউ খাবার দাও। প্রিয়তা হেসে ভাইকে খেতে দেয়। আসমা চৌধুরী আর আমিন চৌধুরী চা নিয়ে বসেছেন। আসমা স্বামীর নিকট অর্ণবের কথা তোলেন। কাল রাতের ঘটনা বিস্তারিত বর্ণনা করেন। আমিন সাহেব ব্যাপারটা হালকাভাবে নেয়, বলেন, ওদের ব্যাপারে তুমি নাক গলানো বন্ধ করো আসমা। আমার ছেলের কথা আমি ভাববো না? সবার মধ্যে মান অভিমান হয়, ওদেরও হয়েছে, দেখবে ঠিক হয়ে যাবে। আসমা চৌধুরী কিছুটা শান্ত হয়। তখনই ওনার কানে একটা রেকর্ডিং আসে আননোন নাম্বার থেকে। রেকর্ডিংটা শোনার পর ওনার আত্মা কেঁপে ওঠে। তিনি স্বামীকেও শোনান। আমিন সাহেব বলেন, ওদের অজান্তে কাজটা হয়েছে, কখনো এক পাক্ষি চিন্তা করো না আসমা। আসমা চৌধুরীর কপালে চিন্তার ভাঁজ পড়ে। অর্ণব বাইকের স্পিড বাড়িয়ে দেয়। প্রিয়তার বলা কথাগুলো তাকে ভীষণ কষ্ট দিয়েছে, ক্ষত বিক্ষত করেছে বুকটা। তবে কি সে ব্যর্থ হলো নিজের ভালোবাসা প্রিয়তাকে বোঝাতে গিয়ে? হুট করে সামনে একটা মালবাহী ট্রাক চলে আসে। অর্ণব চোখে অন্ধকার দেখে। প্রিয়তার ফোনে অর্ণবের অনেকগুলো গান রেকর্ড করা আছে। এর মধ্যে কেন রোদের মতো হাসলে না গানটা প্রিয়তার বেশি পছন্দের। মনে হচ্ছে সবটা আবেগ ঢেলে প্রিয়তার জন্যই গানটা গাওয়া হয়েছে। প্রিয়তা তোয়ালে আর জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে। মোবাইলে ফুল ভলিউমে অর্ণবের গানের রেকর্ডিং বাজতে থাকে। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না, এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোতাও গতিহীন, নতুন সকালগুলো কপাল ছুলো তোমারই, দূরে গেলেও এটাই সত্যি, তুমি আমারই, শুধু আমারই। গানের প্রতিটা শব্দ প্রিয়তার বুকে মৃদু কাঁপন সৃষ্টি করে। অনুতাপের বোঝা আরো ভারী হয়। বুকটা ভার হয়ে আসে অর্ণবের জন্য। সে কোনো মতে গোসল সেরে বের হয়। ভেজা চুলগুলো মেলে দেয় সন্তপর্ণে। হাতে পায়ে সামান্য লোশন মেখে নেয়। তখনই সেলিনা বেগম হন্তদন্ত হয়ে প্রিয়তার রুমে ঢুকেন। বলেন, তোর নামে কল এসেছে। কেউ একজন অপর পাশ থেকে বলে ওঠে, এটা যার মোবাইল তার ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে, এমার্জেন্সি নাম্বারে আপনার নাম্বার দেওয়া ছিল, তাই আপনাকে জানালাম। প্রিয়তা ধপ করে পড়ে গিয়ে জ্ঞান হারালো। সেলিনা বেগমের হতবম্ব ভাব এখনো কাটেনি। হুট করে মেয়েটা পড়ে গেল কেন? কোন বিপদের সংকেত দিচ্ছেন রব? তিনি কাব্যকে ডাকেন। কাব্য আর সেলিনা বেগম মিলে প্রিয়তাকে পাজা কোলে করে খাটে শোয়ায়। অনেকক্ষণ মাথায় পানি ঢালেন।
খানিক সময় পরেই ভেজা চোখ খোলার চেষ্টা করে প্রিয়তা। চোখ খুলে ফোনে শোনা কথাগুলো মনে পড়তেই চোখ দিয়ে গরম নোনা জল গড়াতে থাকে। সেলিনা বেগম জিজ্ঞেস করল, কি হয়েছে মা, ওভাবে পড়ে গেলি যে? কতটা ভয় পেয়েছিলাম। অর্ণবের অ্যাক্সিডেন্ট হয়েছে মা। আসমা চৌধুরী একটু আগে অর্ণবের খবর পেয়েছেন। তিনি ঘন ঘন নিঃশ্বাস ফেলছেন। আমিন সাহেবকে খবর দেওয়া হয়েছে তিনি একটু আগে নীলক্ষেত বোনের বাসায় গিয়েছিলেন। সেখান থেকেই হাসপাতালে পৌঁছাবেন। হাসপাতালের শুভ্র বেডে এলিয়ে আছে অর্ণব, মাথায় ব্যান্ডেজ পেঁচানো, হাতও ভেঙেছে, ঠোঁটের পাশে কেটে ফুলে আছে। প্রিয়তার বুক কেঁপে উঠল। লোকটার কি দশা হয়েছে তার জন্য। কিভাবে ক্ষমা করবে নিজেকে সে? ভাবতেই দুফোঁটা আক্ষেপ মিশ্রিত অশ্রু বেয়ে অর্ণবের হাতের উপর পড়ে। অর্ণব জেগেই ছিল, চোখ মেলে প্রিয়তার দিকে তাকায়, বলে, খুশি হয়েছো তুমি? প্রিয়তা ফুপিয়ে ওঠে, জবাব দেয়, আমায় এত কেন কষ্ট দিচ্ছেন অর্ণব? তখন ভেবেচিন্তে কথাগুলো বলিনি, প্লিজ ক্ষমা করে দিন আমায়। অর্ণব মুখ ফিরিয়ে নেয়। প্রিয়তা আলতোভাবে অর্ণবের চুল স্পর্শ করে, এলোমেলো করে দেয় খানিকটা। অর্ণব রেগে বলে, এখন ঢং করতে হবে না, চলে যাও এখান থেকে। চপল পায়ে রুমে প্রবেশ করেন আসমা চৌধুরী। ছেলেকে বুকে জড়িয়ে নিজেকে খানিকটা শান্ত করেন। প্রিয়তাকে দেখতেই ওনার গা গুলিয়ে আসে। এই মেয়েকে তিনি কিভাবে পছন্দ করলেন? তিনি মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নেন। কেবিন থেকে সবাই বের হয়ে বাইরে দাঁড়ায়। প্রিয়তা কখন থেকেই চোখের পানি ফেলে যাচ্ছে। আসমা চৌধুরীর নিকট এসব ঢং ছাড়া আর কিছুই না। সেলিনা বেগম মেয়েকে সান্ত্বনা দেওয়ার সুরে বললেন, জামাই ঠিক মতো খেয়াল রাখবি এখন থেকে। আসমা চৌধুরী বিস্ফোরক কণ্ঠে বললেন, বিয়েটা হচ্ছে না আপা। যে মেয়ের জন্য আমার ছেলের এই অবস্থা, সে মেয়েকে আমি কিছুতেই ঘরে তুলে আনবো না। হতবম্ব চোখে তাকায় সবাই। আমিন সাহেবও চুপ করে থাকেন। অর্ণব তাদের একমাত্র ছেলে, যদি সত্যি ওর কিছু হয়ে যেত। সেলিনা বেগম বলেন, এতে প্রিয়তার দোষটা কোথায়? দোষ আমি ব্যাখ্যা করতে পারবো না, আমি এই বিয়ে হতে দেব না। গোমট হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। প্রিয়তা অসহায়ের ন্যায় তাকিয়ে থাকে। তার এখন মনে হচ্ছে সে অর্ণবের যোগ্য নয়। বিয়ে না হওয়াটাই বোধহয় অর্ণবের জন্য ভালো। প্রিয়তার মতো অভিশপ্ত মেয়েকে নিজের জীবনের সাথে না জড়ানোটাই বুদ্ধিমানের কাজ হবে। প্রিয়তা তপ্ত নিঃশ্বাস ফেলে। ইতোমধ্যে অতিবাহিত হয়েছে 15 দিন। অর্ণব এখন সুস্থ। বিয়ে ভাঙার ঘটনা শুনে সে হাতে থাকা গ্লাস ভেঙে ফেলে। আসমা চৌধুরী তবুও সিদ্ধান্তে অটল রইলেন। প্রিয়তার দোষ করেছে ঠিকই, তবে বিয়ে ভাঙার কথা চিন্তাও করতে পারে না অর্ণব। সে কড়া গলায় বলে, বিয়ে আমি একমাত্র প্রিয়তাকেই করব মা। ওই মেয়ে এ বাড়িতে আসতে হলে আমার লাশ পড়বে। অর্ণব এরপর আর কথা বাড়ায়নি। প্রিয়তাদের বাসায়ও যায়নি। প্রিয়তার সাথে যোগাযোগের কোনো চেষ্টাও করেনি। তবু মন পড়ে আছে প্রিয়তার কাছে। প্রিয়তা অনেকদিন ধরে ভার্সিটি যাচ্ছে না। সেলিনা বেগম সব জানার পর প্রিয়তার সাথে কথা বলছেন না। প্রফেসর হাউসে নীরবতা বিদ্যমান। খাবার টেবিলে কাব্য বলল, আপু, আমায় একটু নীলক্ষেত নিয়ে যাবি? কয়েকটা বই কিনবো। প্রিয়তা রাজি হয়ে যায়। সেলিনা বেগম মুখে কুলু পেটে বসে থাকেন। চৈত্রের প্রথম দিন, আকাশ ঝকঝকে, রোদের তেজ খানিকটা কমে এসেছে। বই কিনে ফেরার পথে অর্ণবের দিকে চোখ আটকে যায় প্রিয়তার। কাছাকাছি দাঁড়িয়ে বলে, আমায় বুঝি এখনো ক্ষমা করেনি ডক্টর? অর্ণব ফুঁস করে নিঃশ্বাস ছাড়ে। কাব্যকে বলে, আয় আমার সাথে। খানিক থেমে বলে, এখানেই দাঁড়াবে প্রিয়তা। কাব্যকে রিকশায় তুলে বাইকটা সামনে নিয়ে আসে অর্ণব। কোনো কথা ছাড়াই প্রিয়তাকে বাইকে উঠতে বলে। প্রিয়তাও বিনা বাক্যে অর্ণবের কথায় সায় দেয়। তীব্র পুরুষালী পরিচিত ঘ্রাণ প্রিয়তার ভেতরটা এলোমেলো করে দিচ্ছে। ইচ্ছে করছে জড়িয়ে ধরতে, তবে দুজনের মাঝে এখন 1000 মাইলের দূরত্ব। প্রিয়তা অর্ণবকে অবিশ্বাস করার ফল হাড়ে হাড়ে টের পাচ্ছে। বাইকটা একটা খোলা মতো জায়গায় এসে থামে। অর্ণব ঘাসের উপর বসে প্রিয়তাকে বসার ইঙ্গিত দেয়। প্রিয়তাও বসে পড়ে, নিরাপদ দূরত্ব রেখে। অর্ণব বলে, 18 দিন আমাদের কথা হয় না প্রিয়তা, মানে তোমার কি কিছু যায় আসে না? প্রিয়তা কেঁপে ওঠে। কিভাবে বলবে সে? তার নিস্তব্ধ রাতগুলো
পার হয় অর্ণবের মন কেমনের জন্মদিন শুনে। গ্যালারিতে অর্ণবের ফটোর দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় সে। ঠিকমতো খেতে পারে না, ঘুম হয় না, চোখের নিচ কালশিটে হয়ে আছে। সে খানিক ভেবে জবাব দেয়, এখন তো কিছুই বদলানো যাবে না। আপনাকে পাওয়ার ভাগ্য হয়তো আমার ছিল না। ছিল না নাকি তুমি খোয়ালে? আপনি আমার জায়গায় নিজেকে বসিয়ে দেখুন তো। নিজের উডবির সাথে অন্য কাউকে দেখতে মজা লাগবে আপনার? তার উপর আপনার আমাকে মিথ্যে বলা। সম্পর্কে বিশ্বাস খুব জরুরি প্রিয়তা। বিশ্বাস সম্পর্ক ধরে রাখে, আর অবিশ্বাস সম্পর্কে ফাটল ধরায়, ভেঙে চুরে নিঃশেষ করে দেয়। বুঝেছি। এত দেরিতে বুঝলে প্রিয়তা? প্রিয়তার চোখের কণায় পানি। আর সহ্য হচ্ছে না তার। কি করবে সে? প্রিয়তা কাঁপা চোখে অর্ণবের হাত স্পর্শ করে বলে, আমায় একটা সুযোগ দেবেন? কথা দিচ্ছি কখনো আপনাকে অভিযোগ করতে দিব না আমি। তোমার উপর আমি রাগ করে থাকতেই পারি না প্রিয়। নিজের একটা অংশের উপর কখনো রাগ করে থাকা যায়? তাহলে এত দিনেও একটাবার আমার খোঁজ কেন নিলেন না? অভিমান হয়েছিল ভীষণ। অভিমান ভাঙাতে কি করতে হবে? আমার বুকে একটু মাথাটা এলিয়ে দাও প্রিয়, একটু শান্তি দাও আমায়। প্রিয়তা লজ্জা রাঙা চোখ নিচু করে আনে। আলতো হাতে অর্ণবের চুল নেড়ে এলোমেলো করে দেয়। এরপর সযত্নে মাথাটা রাখে অর্ণবের বুকের বাঁ পাশে। হৃদযন্ত্রটা বোধহয় এবার বেরিয়ে যাবে। লোকটা এত ভালোবাসে কেন? লোকটার গায়ে এত সুগন্ধ কেন? অর্ণব প্রিয়তাকে এক হাতে জড়িয়ে নেয় নিজের সাথে। আবার প্রশ্ন করে, Will you be mine forever, প্রিয়? প্রিয়তা চুপ করে থাকে। আসমা চৌধুরীর কথা মনে হতেই অন্তরে তিক্ততা ছেয়ে যায়। তোমার উত্তর না হলে আমি কখনোই তোমার সামনে আর আসবো না। বুক কেঁপে ওঠে প্রিয়তার। সে আলগোছে অর্ণবের হাতটা বাড়িয়ে শক্ত করে ধরে। মোলায়েম কণ্ঠে বলে, মৃত্যুর আগে পর্যন্ত এই প্রিয়তার সব কিছুতে শুধু আপনার একচ্ছত্র অধিপত্য থাকবে। অর্ণবের বুক জুড়ে শীতলতা বয়ে যায়। সে ঘোর লাগানো দৃষ্টিতে প্রিয়তার দিকে তাকায়। মেয়েটা আজ মেরুন কালারের একটা টপ পরেছে। চুলগুলো বাতাসে উঠছে। নাকের ডগায় সামান্য তেল এসে জমা হয়েছে। ইচ্ছে করছে কামড় বসাতে। অর্ণব নিজেকে সামলে নিয়ে বলে, কবে যে বিয়েটা হবে প্রিয়? সারা রাত তোমাকে আমার এই বুকে নিয়ে ঘুমাবো। প্রিয়তা ঈষৎ লজ্জা পেয়ে চোখ নামায়। অর্ণবের এসব কথায় মোটামুটি অভ্যস্ত সে। আগে রাত জেগে দুজন কথা বলতো। মাঝে মাঝে লজ্জায় প্রিয়তার গাল গরম হয়ে যেত, গলার কাছে কথা আটকে আসতো। অর্ণব বলে, তুমি নীল শাড়ি পরে আমার সামনে আসবে। রুমের অল্প আলোতে আমি তোমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবো। তারপরেরটা শুনতে চাও? পরে আবার আমাকে দোষ টোষ দিও না। বলতে হবে না। না, বলবোই। অসভ্য লোক কোথাকার। তারপর আমি তোমার... পুরোটা বলার আগে প্রিয়তা অর্ণবের মুখ চেপে ধরে। অর্ণব চেঁচিয়ে বলে, বলতে দাও না, বলতে দাও প্রিয়। আমি লজ্জায় মরে যাব, প্লিজ। বিয়ের পর আপনার সব কথা শুনবো। বউ রাজি, আমিও রাজি, বিয়েটা দিয়ে দাও না মা। হুট করে প্রিয়তার মুখটা কাল হয়ে যায়। সে বলে, আন্টি কি সত্যি রাজি হবে না অর্ণব? এত টেনশন করো না, মাকে রাজি করানোর দায়িত্ব আমার। তবে সেটার জন্য ঘুষ লাগবে। আমি মাগনা কাম করি না, ঘুষ লাগবে, ঘুষ। আপনি আমার থেকে টাকা নেবেন? একটা চুমু খেতে দিলেই হবে। প্রিয়তা ভয়ার্ত চোখে তাকায়। কোনো দিন সে ছেলেদের স্পর্শে আসেনি। সত্যি যদি বিয়েটা না হয়, এসব কিভাবে ভুলে যাবে সে? অর্ণব প্রিয়তার মুখ দেখে কিছুটা আঁচ করতে পারে। সে বলে, আরে মজা করছিলাম বোকামে। তোমায় আমি পবিত্রভাবে স্পর্শ করব। আদরগুলো না হয় বিয়ের পরের জন্য তোলা থাক। আবারও গরম হয় প্রিয়তার ফর্সাকাল। বাইকে করে অর্ণব প্রিয়তাকে বাসায় দিয়ে আসলো। বাসায় পৌঁছাতেই সেলিনা বেগম জিজ্ঞেস করলেন, ওর সাথে বেরিয়েছ কেন? প্রিয়তা হাতের সাথে হাত ঘষতে থাকলো। সে কি উত্তর দিবে? সেলিনা বেগম দীর্ঘ শ্বাস ফেলে বললেন, আর যেন এসব বেহায়াপনা না দেখি। যে সম্পর্ক নিজেই শেষ করেছো সেটা ফের আমি মানতে পারবো না। প্রিয়তা হতাশ চোখে মায়ের দিকে তাকায়। মাত্র কয়েকটা দিন আগেও মা অর্ণব অন্তু প্রাণ ছিলেন।
প্রিয়তার সামান্য ভুলের কারণে সবাই এখন মুখ ফিরিয়েছে। প্রিয়তা আগে পাছে না ভেবে মায়ের পা জড়িয়ে বসে পড়ল। কান্নার সুর তুলে বলল, আমি ওনাকেই বিয়ে করব মা, তুমি একটাবার আমার কথাটা শোনো। সেলেনা বেগম মেয়ের এহেন কাণ্ড দেখে সব রাগ ভুলে গেলেন। তিনি মেয়েকে বললেন, যা গা ধুয়ে আয়, বাইরে থেকে এসেছিস, তোর সব কথা আমি শুনবো, মা হয়ে তোর খারাপ চাইবো না। প্রিয়তা মায়ের কথা মতো চলে যায়। গোসল সেরে প্রিয়তা মায়ের সামনে আসে। সেলেনা বেগম চোখ তুলে মেয়ের দিকে তাকান। মেয়েটা একদম বাবার চেহারা পেয়েছে, গায়ের রংটা শুধু ওনার। এই মেয়ের উপর তিনি রেগে থাকবেন কিভাবে? মেয়েটা তো ওনার কলেজের একটা অংশ। প্রিয়তা অর্ণবের সাথে দেখা হওয়ার সমস্ত ঘটনা সেলেনা বেগমকে জানায়। সেলেনা বেগম খানিকক্ষণ চুপ করে থাকেন, তারপর বলেন, কাল আমি তোকে নিয়ে অর্ণবদের বাসায় যাব, ওকেও সেখানে থাকতে বলবি। প্রিয়তা মাথা নেড়ে সায় জানায়। বিকেল 4টা, চৌধুরী মেনশনে বসে আছে উৎসুক কয়েকজন। অর্ণব বারবার প্রিয়তার দিকে তাকাচ্ছে। মেয়েটা ভীষণ ভয় পাচ্ছে। সেলেনা বেগমের কোনো কথাই আসমা চৌধুরী কানে তুলছেন না। আমিন সাহেবও তাকে বোঝানোর চেষ্টা করছে। অনিও বলে ওঠে, মা প্লিজ ভাবিকে মেনে নাও। বড়দের মাঝে একদম কথা বলবি না। অনেক চুপ হয়ে যায়। আসমা চৌধুরী সবাইকে সেদিনের রেকর্ডিং দেখান। কান্না জড়িত কণ্ঠে বলেন, তুমি ঝগড়া না করলে আমার ছেলেটা অত জোরে বাইক চালাতো না, আর ওর এত কষ্টও হতো না। প্রিয়তা মাথা নিচু করে বসে থাকে, তার চোখ ভর্তি পানি, যে কোনো সময়ে উপচে পড়বে। অর্ণব জবাব দেয়, মা, এখানে প্রিয়র কোনো দোষ নেই। অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতে পারে। আর হলো বিয়ের কথা, প্রিয়তা ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার জন্য অসম্ভব। মা, তোমার ছেলের প্রাণ প্রিয়তা। তুমি যেমন নিজের সন্তানকে ছাড়া থাকতে পারবে না, তেমন আমিও প্রিয়তাকে ছাড়া থাকতে পারবো না মা। তবে তোমার অমতে গিয়ে আমি প্রিয়তাকে বিয়েও করতে পারবো না। সারাটা জীবন আমার ভেতরে একটা চাপা কষ্ট থাকবে, প্রাণহীন হয়ে বেঁচে থাকবো আমি। মা, তুমি কি সত্যি এটাই চাও? থমকে থাকেন আসমা চৌধুরী। আমিন চৌধুরী বলেন, প্রিয়তাকে ঘরের বউ করতে আমার কোনো আপত্তি নেই। আপা, আমি আপনাকে কথা দিচ্ছি, যেদিন আমার মেয়ের জন্য আপনার ছেলের ক্ষতি হবে সেদিন আমি নিজে প্রিয়তাকে এই বাড়ি থেকে নিয়ে যাব। প্রিয়তা ছলছল চোখে আসমা চৌধুরীর দিকে তাকিয়ে বলে, আমায় একটা সুযোগ দেবেন আন্টি? আসমা চৌধুরী সবাইকে অবাক করে দিয়ে প্রিয়তাকে বুকে টেনে নেন, বলেন, আমি সত্যিই বুঝতে পারিনি মা, আমার ছেলে তোমাকে এত ভালোবাসে। ওকে কখনো কষ্ট দিও না মা। অর্ণবের মুখে বিজয়ের হাসি, বুকে প্রশান্তি। অতিবাহিত হয় আরও কয়েকটি দিন। প্রিয়তার ভার্সিটি আজ অফ। সে যাবে জাবিরের বাসায়। জাবির ওর অ্যাসাইনমেন্ট লিখছে, সেটা নিয়ে আসতে হবে। জাবিরের বাসাটা একটু নির্জন জায়গায়। রিক্সা থেকে নেমে অনেকটা হেঁটে যেতে হয়। প্রিয়তা বের হয়ে যায়। রিক্সা থেকে নেমে খানিকটা দূর যাওয়ার পর প্রিয়তার চোখে পড়ে 3 জোড়া পা পেছনে পেছনে আসছে। প্রিয়তা আর চোখে পেছনে তাকায়। দেখেই বোঝা যাচ্ছে এরা গলির মাস্তান। প্রিয়তা হাঁটার গতি বাড়িয়ে দেয়। পেছন থেকে খাকারি দিয়ে কেউ একজন বলে ওঠে। প্রিয়তার গলা শুকিয়ে আসে। সে হাতের ব্যাগ, পায়ের জুতা খুলে ফেলে দেয়। সর্বশক্তি দিয়ে দৌড়াতে থাকে। পেছন পেছন আসতে থাকে 3 জন। ভয়ে প্রিয়তার বুক কাঁপছে। এর আগেও সে জাবিরের বাসায় এসেছে, তখন এমন হয়নি। আজ শুক্রবার বলে রাস্তাও ফাঁকা। প্রিয়তা দৌড়ে গিয়ে একটা বাড়িতে প্রবেশ করে। মেন গেট খোলাই ছিল। ঘেমে জামা গায়ের সাথে লেপ্টে আছে। প্রিয়তা দরজা ঝাঁকাতে থাকে। অবশেষে এক মধ্যবয়স্কা মহিলা দরজা খুলে দেয়। প্রিয়তা কিছু বলতে পারে না। হিস্টেরিয়া রোগীর মতো কাঁপতে থাকে। মহিলা প্রিয়তাকে ঘরের ভেতরে নিয়ে যায়। মাথায় পানি ঢালতে থাকে। অর্ণব অনেকক্ষণ যাবৎ প্রিয়তাকে কল দিয়ে যাচ্ছে, কোনো রেসপন্স আসছে না। শেষমেশ সে সেলিনা বেগমকে কল দেয়। জানতে পারে প্রিয়তা জাবিরের বাসায় গেছে। জাবিরকেও কল দেয় অর্ণব। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার বউ কই ভাই? প্রিয়তা তো এখানে আসেনি ভাইয়া। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। অর্ণবের বুক ধক করে ওঠে। রাত 10:30টার দিকে প্রিয়তাকে পাওয়া যায়। অর্ণবের ততক্ষণে পাগল প্রায় অবস্থা। চোখ লাল হয়ে গিয়েছে।
পরনের শার্টের ইন খুলে যাচ্ছে তাই অবস্থা, চুল উস্কো খুস্কো। সে প্রিয়তার পালস চেক করে আটকে ওঠে। ভয়ঙ্কর গতিতে রক্ত প্রবাহিত হচ্ছে শরীরে। মেয়েটা কোনো কারণে বেশ ভয় পেয়েছে। অর্ণব মধ্যবয়স্ক মহিলাকে ধন্যবাদ দিয়ে প্রিয়তাকে বাসায় নিয়ে আসে। জাবিরও যায় ওদের সাথে। তার নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। সেলিনা বেগম প্রিয়তার মাথার কাছে বসে আছে, কাব্য একটু দূরে দাঁড়িয়ে। আপুর এই অবস্থা দেখে অজান্তেই ওর ছোট চোখ দিয়ে পানি ঝরছে। অর্ণব প্রিয়তাকে একটা ইঞ্জেকশন দেয়। সেলিনা বেগমকে বলে, আপনারা ঘুমিয়ে পড়ুন আন্টি, ওর জ্ঞান ফিরলে আমি জানাবো। সেলিনা বেগম দুজনকে একা ছেড়ে বসার ঘরে গিয়ে বসে। মেয়ের এই অবস্থায় তার চোখে ঘুম নামবে কি করে? খানিকক্ষণের পর প্রিয়তা অনেক কষ্টে চোখ খোলে। মনে হচ্ছে চোখ ভারী হয়ে আছে। অর্ণব জেগেই ছিল। উৎকণ্ঠা মিশ্রিত স্বরে বলে, কি হয়েছে প্রিয়? প্রিয়তা ঝাঁপিয়ে পড়ে অর্ণবের বুকে, সময় নিয়ে সবটা বলে। অর্ণবের বুক কেঁপে ওঠে। মেয়েটার কিছু হলে ও কিভাবে বাঁচত? অর্ণবের পরনে ধূসর রঙের চেক শার্ট, হালকা পাতলা শরীরের শার্টটা ভীষণ মানিয়েছে। শ্যাম পুরুষদের জন্য পারফেক্ট কালার। সে প্রিয়তার দিকে অপলক তাকাচ্ছে। সামনের 11 তারিখ ওদের বিয়ে। প্রিয়তার সাথে সেদিনের ঘটনার পর অর্ণব চোখ মেলাতে পারেনি। নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছিল। সে একটু বেশি খেয়াল রাখলে মেয়েটার হয়তো এমন হতো না। প্রিয়তা এখন কিছুটা স্বাভাবিক, তবে রাস্তায় একা বের হতে খানিকটা অপ্রস্তুত। সেলিনা বেগম সেদিনের ঘটনায় সবচেয়ে বেশি ভয় পেয়েছে। সম্মানের ভয় তার অনেক বেশি। মেয়েদের চরিত্রে একবার দাগ লাগলে তা কখনো মুছে ফেলা যায় না, সমাজ দেয় না। তিনি মেয়েকে নিয়ে আটকে আছেন, তাই তাড়াহুড়ো করে অর্ণব আর প্রিয়তার বিয়ের তোড়জোড় শুরু করে। আসমা চৌধুরী এখনো মন সম্মতি প্রদান করে যাচ্ছেন। তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন, আবার ছেলের পছন্দকে ফেলেও দিতে পারছেন না। মাঝরাতে ফোন আসে অর্ণবের। আজ ঘরোয়াভাবে প্রিয়তার হলুদ হয়েছে। খুব বেশি মানুষের সমাগম ছিল না। প্রিয়তার খালা, ফুফু আর মামারা এসেছিলেন। অর্ণবের গলার স্বর শুনেই প্রিয়তার বুক কেঁপে ওঠে। লোকটা এত সুন্দর করে কথা বলে কেন? শুনতে শুনতে নেশা ধরে যায়, রেশ লেগে থাকে অনেকক্ষণ। অর্ণব বলে, তোমায় তো হলুদ ছোঁয়াতে পারলাম না, একটু ছাদে আসো না প্লিজ। প্রিয়তা চমকে ওঠে। এত রাতে লোকটা মিরপুর থেকে আগারগাঁও চলে এলো? প্রিয়তা কপট রাগ দেখিয়ে বলে, এত রাতে আসার কি দরকার ছিল? বাইক নিয়ে আসিনি তো, মেট্রোতে এসেছি, 5 মিনিটও লাগেনি। ঝটপট গায়ে ওড়না জড়িয়ে ছাদে যায় প্রিয়তা। রাত 12টা বাজেনি বলে ফ্ল্যাটের মেইন গেট খোলাই ছিল। অর্ণবের অসুবিধা হয়নি। প্রিয়তাকে দেখতেই অর্ণব বুকে হাত দিয়ে বলে, তোমায় দেখার অসুখ আমার কখনোই সারবে না। প্রিয়তার শরীর অসাড় হয়ে আসে। লোকটা এত পাগল করা কথা কোথার থেকে শিখে এসেছে? কি গভীর তার চোখ, হারিয়ে যেতে ইচ্ছে করে। অর্ণব রেলিংয়ে ঠ্যাস দিয়ে বলে, তোমার কোনো চাওয়া আছে? প্রিয়তা মাথা নেড়ে বলে, আমি শুধু আপনাকেই চাই। এতটা চাই যতটা পৃথিবীর কেউ পরিমাপ করতে পারবে না। যতটা চাইলে আপনি কখনো আর অন্য কাউকে আপন করার কথা ভাবতে পারবেন না। আমি অন্য কারো কথা ভাববো এটা বললে কেন? দেখুন অর্ণব, আমি অনেক সিঙ্গেল মাদার দেখেছি, কিন্তু সিঙ্গেল ফাদার খুব নগণ্যই দেখেছি আমি। পুরুষ মানুষ হয়তো একা থাকতে পারে না, অথবা শুধুমাত্র এক নারীতে আসক্ত থাকতে পারে না। যে পুরুষ সত্যিকারের প্রেমে পড়ে সে এক নারীতে আসক্ত হয়। আমি কিন্তু আপনাকে আর বিয়ে করতে দিব না, মরে গেলেও না, ভূত হয়ে ঘাড় মটকাতে আসবো। অর্ণব ছাদ কাঁপিয়ে হাসে, বলে, তোমায় মরতে দিচ্ছি না। পকেট থেকে ছোট একটা প্যাকেট বের করে সামান্য হলুদ আলতো হাতে প্রিয়তার গালে ছোঁয়ায় অর্ণব। এইবার দুজনকে পরিপূর্ণ লাগছে। অর্ণব নিজের ফোন বের করে প্রিয়তাকে আরও একটা জিনিস দেখায়। বাসার নতুন নেম প্লেট, সেখানে লেখা, আমাদের বাবুই পাখির বাসা, ডক্টর অর্ণব, মিসেস প্রিয়তা। খুশিতে প্রিয়তার চোখে পানি চলে আসে। সে গুটিসুটি মেরে অর্ণবের পাশে গিয়ে দাঁড়ায়। সন্তর্পণে হাতটা শক্তপোক্ত হাতের উপর রাখে, তারপর ঝরঝর করেই কেঁদে ফেলে। আমার এত সুখ কেন ডক্টর? কবুল বলার আগ মুহূর্তে বিয়ের আসরে উপস্থিত হয় অবনী।
সে অর্ণবের কলার ধরে বলে, বিয়ে যদি প্রিয়তাকেই করতে হয় তবে আমার সাথে নাটক কেন করলেন? অবনীর কথায় গলা শুকিয়ে আসে প্রিয়তার। সে শীতল চোখে অর্ণবের চোখে তাকায়। একরাশ আতঙ্ক সেখানে ভর করেছে, প্রিয়তাকে হারানোর ভয়। প্রিয়তা ঠান্ডা গলায় প্রশ্ন করল অবনীকে, কোন নাটকের কথা বলছিস? অবনী কিছুটা সময় থেমে বলে, কেন, উনি তোকে বলেনি তুই ওনার টাইম পাস? উনি আমাকে বিয়ে করতে চায়, সেজন্য আমরা একসাথে সময়ও কাটিয়েছি। ছবি দেখতে চাস? প্রিয়তা অবিশ্বাসের হাসি হাসে, বলে, ওনাকে আমি যথেষ্ট বিশ্বাস করি। আর এইসব ছবি এখন এডিট করা যায়? অবনীর মুখ কিছুটা পানসে হয়ে যায়। সে তার বাবা মাকে উদ্দেশ্য করে বলে, তোমরা বলছো না কেন উনি আমাকে বিয়ের কথা বলেছেন? প্রিয়তার মামা আফতাব সাহেব বলেন, অর্ণব নিজেই আমাদের কাছে অবনীকে বিয়ে করার কথা বলেছে। সেলিনা বেগম হতবম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকেন। তার মেয়ের বিয়ে নিয়ে বড় ভাই খুশি ছিল না। এই কি তবে আসল কারণ? অর্ণবের কাছে সবটা পরিষ্কার হয়। তাদের কথা গোপনে রেকর্ডিং করা, বিয়ের আসরে ফেক ফটো নিয়ে হাজির হওয়া, সবটা অবনীর পাগলামি। মেয়েটা এমন গেম খেলবে অর্ণব স্বপ্নেও ভাবেনি। সে প্রিয়তার দিকে তাকায়, মেয়েটাকে শান্ত দেখাচ্ছে। প্রিয়তা বলে, তোমাদের আরো কিছু বলার থাকলে বলো, আমি কবুল বলবো। বিয়ের আসরে থাকা সবাই চমকে ওঠে। অর্ণবকে চরিত্রহীনের তকমা দিতে থাকে। সবার গুঞ্জন বন্ধ করতে প্রিয়তা বলে, মিথ্যে যে কেউ বলতে পারে, আপনারা কিভাবে বুঝলেন ওনারা সত্য বলছে? কোনো উপযুক্ত প্রমাণ আছে? থমকে যায় সবাই। আফতাব সাহেব মাথা চুলকান। সেলিনা বেগম বলেন, ভাই কখনো আপনার কাছে সাহায্যের হাত পাতিনি, তবে আমার মেয়ের সুখে এত নজর কেন? কারো মুখে রাফ ওঠে না। অবনী রেগে বলে যায়, তোকে আমি দেখে নিব প্রিয়তা, আমার জিনিস সবসময় আমারই হয়। অবশেষে ঠিকঠাক বিয়ে সম্পন্ন হয়। আসমা চৌধুরী মনে মনে ভীষণ খুশি হন। ছেলের জন্য খাঁটি সোনা পছন্দ করেছেন তিনি। মেয়ে আজকে অর্ণবের পাশে যেভাবে দাঁড়ালো, অন্য মেয়ে হলে হয়তো পারত না। বিদায়ের সময় সেলিনা বেগম জ্ঞান হারায়। প্রিয়তার খালা তাকে সামলান। কাব্যের চোখেও পানি। কিছুতেই সে বোনকে যেতে দেবে না। সে বলে, আমি আর কখনো ঝগড়া করব না আপু, তবুও তুমি এ বাসায় থাকো। প্রিয়তার চোখ দিয়ে নোনা জল গড়ায়। কেন মেয়েদের এত কষ্ট? চৌধুরী মেনশনে আসার পর আসমা চৌধুরী প্রিয়তাকে নিজ হাতে খাইয়ে দেন। কপালে চুমু খেয়ে বলেন, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে মা। আমার ছেলেকে কখনো কষ্ট দিও না মা, আমার অনেক আদরের সন্তান। স্নেহের ভারে প্রিয়তার চোখ বুজে আসে। আশপাশ থেকে অনেক মানুষই নতুন বউ দেখতে আসে। কেউ বা খোঁচা মেরে বলে, ডাক্তার ছেলের জন্য ডাক্তার বউ কেন আনলেন না? মেয়ের বাপের বাড়ির সাথে তোমাদের যায় না। প্রিয়তা সেসব কথা শুনে খানিকটা মন খারাপ করে। সত্যি অর্ণবের পাশে এসে অযোগ্য। রাতে অর্ণব রুমে এসে শটান হয়ে বিছানায় শুয়ে পড়ে। প্রিয়তা পাশেই বসেছিল। সে উঠে গিয়ে প্রিয়তার কোলে মাথা রাখে, বলে, অবশেষে আমার আমানত আমার কাছে। আমি কি আপনার যোগ্য অর্ণব? অর্ণব সুন্দর করে হাসে, বলে, সম্পর্কে যোগ্য অযোগ্য হওয়ার চেয়ে ভালোবাসা বেশি দরকার। দুজনের ভেতর বোঝাপড়া, সম্মান দরকার। প্রিয়তা অর্ণবের মাথার চুল এলোমেলো করতে করতে বলে, তবুও আপনি আমার চেয়ে ভালো মেয়ে পেতেন। তুমি থাকলে আমার কাউকেই লাগবে না প্রিয়। খানিক পরে প্রিয়তা ভারী গয়না আর শাড়ি খুলে পাতলা জামা পরে আসে। এসে দেখে অর্ণব খালি গায়ে বসে আছে। প্রিয়তা তাকাতেও পারছে না সেদিকে। এই অবস্থায় লোকটাকে কি নিদারুণ সুদর্শন লাগছে। হুট করে অর্ণবের সাথে প্রিয়তার চোখাচোখি হয়ে যায়। প্রিয়তা চোখ নামিয়ে ফেলে। অর্ণব বলে, তাকাচ্ছ না কেন বউ? আম অনলি ইয়োর্স। প্রিয়তার বুকে কাঁপন ধরে। সে ধীর পায়ে অর্ণবের দিকে এগিয়ে যায়। অর্ণব খপ করে প্রিয়তার হাত ধরে বলে, আজ আমাদের প্রথম রাত, একটা কথা রাখবে বউ? প্রিয়তা মাথা নাড়ে। অর্ণব বলে, বুকের উপর একটু মাথা রাখতে দিবে? লজ্জায় কুকড়ে যায় প্রিয়তা। হাত পায়ে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, তবুও সাহস সঞ্চয় করে মাথা নাড়ে। অর্ণব আলগোছে নিজের মাথা প্রিয়তার পেলব বুকের উপর রাখে। মৃদু ব্যথায় কেঁপে ওঠে প্রিয়তা। অর্ণব গান ধরে, কোনো এক রূপকথার জগতে
তুমি তো এসেছো আমারই হতে। রাতের ডিউটি শেষে বাসায় ঢুকে অর্ণব দেখতে পায় প্রিয়তা খাবারের প্লেট নিয়ে বসে আছে। অর্ণব ঈষৎ রাগান্বিত হয়। বারংবার মেয়েটাকে বলেছিল খেয়ে শুয়ে পড়তে। সে খানিকটা এগিয়ে এসে বলে, ঘুমোনি কেন? প্রিয়তা হাত দিয়ে ভাত মেখে অর্ণবের মুখের সামনে ধরে। প্লেটে বিরিয়ানি দেখে অর্ণবের রাগে ভাটা পড়ে। সে কথা ছাড়াই বিরিয়ানি গিলতে থাকে। খাওয়া শেষে বলে, আর যেন অপেক্ষা করতে না দেখি, এসব আমার একদমই পছন্দ না। প্রিয়তা জবাব দেয় না। লোকটার জন্য সারাক্ষণ তার খারাপ লাগে। এত কষ্ট করে সারাদিন রাত এক করে ডিউটি করে, খাওয়ার সুযোগ অবধি পায় না। এই লোকটার জন্য সে সামান্য একটু অপেক্ষা করতে পারবে না? এসে প্রিয়তা দেখে অর্ণব শুয়ে আছে, চোখ দুটো বুজে রাখা। হয়তো সারাদিনের ক্লান্তিতে প্রলেপ দেওয়ার চেষ্টা। সে ধীর পায়ে এগিয়ে অর্ণবের পায়ের পাশটায় বসে, আলগোছে পা দুটোতে হাত বোলায়, তারপর টিপতে থাকে। অর্ণবের ঘুমের রেশ কেটে যায়। সে ধপ করে উঠে বসে, রাঙানো চোখে বলে, আশ্চর্য, তুমি আমার পায়ে হাত দিচ্ছ কেন? সারাদিন কেবিনে হাঁটাহাঁটি করেছেন, ব্যথা হয় না বুঝি? আমার অভ্যাস আছে। তুমি আর কখনো আমার পায়ে হাত দেবে না। যেখানে আমার বেহেস্ত লুকিয়াইত সেই পায়ে আমি শতবার হাত বুলাবো। অর্ণব প্রিয়তাকে বুকে টেনে নেয়, চুলের মিষ্টি গন্ধটা শুষে নিয়ে বলে, তুমি আমায় এত ভালোবাসবে আমি কোনোদিন কল্পনাও করিনি। প্রিয়তা অর্ণবের বুকে নাক ঘষে বলে, বিয়ে ব্যাপারটা পবিত্র। দুটো মানুষের মধ্যে উপর থেকে ভালোবাসা তৈরি করে দেওয়া হয়। ভোর রাত থেকেই আসমা চৌধুরী খারাপ স্বপ্ন দেখছেন। স্বপ্নটা তার আবছা মনে থাকছে, তবুও ভয়ে তার শরীর অসাড় হয়ে আসছে। তার পাশেই আমিন সাহেব বেঘোরে ঘুমাচ্ছেন। আসমা চৌধুরীর স্বামীর ঘুম ভাঙাতে ইচ্ছে করছে না। তিনি বিছানা থেকে উঠে রান্নাঘরের দিকে আসেন। এসেই দেখেন কোমরে আঁচল গুজে প্রিয়তা কড়াইয়ে খুন্তি নাড়ছে। তিনি উকি দিয়ে দেখলেন বিরিয়ানি গরম করা হচ্ছে। আসমা চৌধুরী উপদেশের স্বরে বললেন, মা, গাধাটাকে আর বিরিয়ানি দিও না, পেটটা 4 মাসের মহিলাদের মতো হয়ে গিয়েছে প্রায়। মা, এটা অনির জন্য, ও সারা রাত পড়েছে, এখন নাকি খিদে পেয়েছে, খেয়ে ঘুমোবে। আসমা চৌধুরী নীরবে হাসলেন। প্রিয়তা বেশ সংসারী মেয়ে হয়েছে। সন্ধ্যার দিকে বাইরে বাতাস দেওয়া শুরু করে, যে বাতাসে শরীরে কাঁপন ধরে। প্রিয় মানুষটার সঙ্গ পাওয়ার জন্য মন উদাসীন হয়। প্রিয়তার ছাদ থেকে কাপড় নিয়ে আসে, বাসার পাশে শান বাঁধানো খালি জায়গাটায় গিয়ে বসে। অর্ণব থাকলে কি হতো? কেন তাকে সারা দিন রোগীর সামনে বসে থাকতে হবে? প্রিয়তার জন্য কি তার সময় হবে না কখনো? প্রিয়তার কত ইচ্ছে করে অর্ণবের সাথে বাইরে ঘুরতে, তবে সে সুযোগটা কোথায়? শুক্রবারেও অর্ণবের ডিউটি থাকে। রাত জেগে মানুষটা বিসিএস এর জন্য পড়ে। প্রিয়তার ভীষণ একা লাগতে শুরু করে। আজ আসমা চৌধুরী আর আমিন চৌধুরী গেছেন তাদের এক বন্ধুর বাসায়, রাতে থাকবেন। অনি রুমের দরজা লক করে ঘুমাচ্ছে। প্রিয়তার কোনো কাজ নেই। হুট করে তার অভিমান হওয়া শুরু করে। বাকি 5টা মেয়ের মতো সে কেন স্বামীকে কাছে পায় না? প্রিয়তা বৃষ্টিতে বসে থাকে। বৃষ্টিও পড়তে থাকে একটানা। ঠান্ডায় একটু পরপর প্রিয়তার শরীর কেঁপে ওঠে। তবুও সে বাসার ভেতর যায় না। রাত 10:30টার দিকে অর্ণব বাসায় আসে। ততক্ষণে বৃষ্টি থেমে গেছে। প্রিয়তা ভেজা শরীরে বসে আছে দেখে অর্ণব চমকে ওঠে। সে জিজ্ঞেস করে, বৃষ্টিতে ভিজলে কেন? জ্বর আসলে কে সামলাবে শুনি? আমি নিজেই সামলাতে পারি। অর্ণব আর চোখে প্রিয়তার দিকে তাকায়। ভিজে যাওয়ায় ভীষণ অন্যরকম লাগছে মেয়েটাকে। অর্ণব নিজেকে সামলাতে পারল না। সে পৃথিবীর ভয়ঙ্কর কাজটা করে ফেলল। কাছে এসে প্রিয়তার কোমর পেঁচিয়ে তাকে দীর্ঘ চুমু দিল। চুমু দিতে গিয়ে অর্ণবের ঠোঁটে ঠেকল নোনা পানির স্বাদ। প্রিয়তা কাঁদছে। অর্ণব আলতোভাবে প্রিয়তার গালে হাত রাখল। মিষ্টি কণ্ঠে শুধালো, কাঁদছো কেন? প্রিয়তা যেন পাখির ছানার ন্যায় মেয়ে গেল। কাপা ঠোঁটে উচ্চারিত হলো, আপনার সারা দিন কাজ থাকে, আমার কথা একটুও মনে পড়ে না? অর্ণব হালকা হয়ে আসলো। মেয়েটার অভিমান হয়েছে। সে প্রিয়তাকে টেনে নিজের কাছে নিয়ে এলো। বলল, আমার কাজ আমার দায়িত্ব, আর তুমি আমার দুনিয়া। তোমায় কিভাবে ভুলি বলো? একটু বুঝবে না আমাকে? অর্ণবের কথায় প্রিয়তার অভিমানের পাল্লা খানিকটা হালকা হলো।
সে কিছুক্ষণের জন্য শান্ত হলো। রাতে প্রিয়তার গা কাঁপিয়ে জ্বর আসে। অর্ণব প্রিয়তার শরীর মুছে দেয়। মাথায় নরম পাতলা কাপড় পানিতে ভিজিয়ে জল ফুটে দিতে থাকে। হুট করে অর্ণবের ফোনটা বিকট শব্দে বেজে ওঠে। অর্ণব খানিকটা বিরক্ত হয়ে দেখে হসপিটালের কল। সে ধরে কর্কশ গলায় বলে, হ্যালো। ওপাশ থেকে কেউ তাড়াহুড়ো করে বলে, ইমার্জেন্সিতে কোনো ডাক্তার নেই অর্ণব, ইমিডিয়েট সি সেকশন করতে হবে, এমন একজন রোগী এসেছে, আপনি এসে হ্যান্ডেল করুন। অর্ণব দৌড়ে বের হয়ে যাওয়ার সময় প্রিয়তার কপালে চুমু দিয়ে যায়। অনিকে বলে যায় ভাবির খেয়াল রাখতে। ওদিকে জ্বরে কাঁপতে থাকা প্রিয়তার চোখ থেকে দুফোঁটা তপ্ত আক্ষেপ ঝরে পড়ে। ভোর 6টার দিকে অনেক চেষ্টার পর গ্রাম্য এক অল্প বয়সী বউয়ের ফুটফুটে এক পুত্র সন্তান হয়। অর্ণব খুব সাবধানে অম্বেলিক্যাল কর্ড কেটে বাচ্চাটাকে মা থেকে আলাদা করে নেয়। এরপর হ্যাচকা টানে পুরো গর্ভফুল হাত দিয়ে বের করে নিয়ে আসে। মায়ের মুখে এখন বিশ্বজয়ের হাসি, চোখের কোণায় পানি। ভারী অদ্ভুত দৃশ্য। অর্ণব নার্সের হাতে বাচ্চাকে দিয়ে বেরিয়ে যায়। যেতে যেতে শুনতে পায় সদ্য জন্ম নেওয়া বাচ্চার বাবার মুখে আজানের মিষ্টি ধ্বনি। খানিক পরে মা আর বাচ্চাকে চেক আপ করতে আসে। এসে মায়ের হাতে নীল সিরাপ বের করে আইভি স্যালাইন পুশ করে, আরেক হাতে রক্তের ক্যানোলা লাগায়। ফিরে যেতেই গ্রাম্য মহিলা চোখ নামিয়ে বলে, স্যার জীবনেও ভাবি নাই এই পোলা নর্মাল হইব, আপনার লাগে সম্ভব হয়েছে, আপনি তার নাম রেখে দেন। অর্ণব বাচ্চার মাথায় হাত বুলিয়ে বলে, আব্দুল্লাহ। প্রিয়তার জ্বর বেশ কমেছে, তবে শরীর দুর্বল। সে পরনে জামা পাল্টে নাস্তা বানায়, অনিকে ডেকে খেতে বসায়। অনি পরোটা চিবোতে চিবোতে বলে, ভাবি তুমি খাবে না? আমার খিদে নেই, তুমি খাও। ভাইয়া তোমার খেয়াল রাখতে বলেছে, তুমি না খেলে আমিও খাবো না। অনির বাচ্চা মতে প্রিয়তা হাসার চেষ্টা করে। এরপর প্লেটে পরোটা নিয়ে খানিকটা খেয়ে উঠে যায়। বাসায় ফিরে ঘামে জবজবে শরীরে অর্ণব প্রিয়তাকে জড়িয়ে ধরে, বলে, রাগ করো না প্রিয়, আমি না গেলে ভীষণ সমস্যা হয়ে যেত। কাপড় পাল্টে আসুন, খাবার দিচ্ছি। এমন অভিমান করো না প্লিজ, আমার খুব কষ্ট হয়। প্রিয়তা নিজের ব্যস্ততা গোছাতে থাকে। অর্ণব পেছন থেকে একটা বেলির গাছরা প্রিয়তার চুলে গুজে দেয় আনাড়ি হাতে। প্রিয়তা অস্পষ্ট স্বরে বলে ওঠে, ছাড়ুন তো। অর্ণবের হাত আরো শক্ত হয়। সে প্রিয়তার নরম শরীরটাকে যত্নে জড়িয়ে রাখে, যেন একটু হাত আলগা হলেই পালিয়ে যাবে। প্রিয়তা কেঁদে ফেলে। হুট করে সামনে ফিরে অর্ণবের গলা জড়িয়ে বলে, আমায় একা ছেড়ে কেন চলে যান আপনি? আমি থাকতে পারি না, আমার দম আটকে আসে। অর্ণব প্রিয়তার কপালে ঠোঁট ছোঁয়ায়, বলে, তোমায় ছেড়ে আমি কোথায় যাব বলো? আমার ইচ্ছে করে সারাক্ষণ তোমার সাথে মিশে থাকি, কিন্তু ডাক্তারি না করলে বউকে খাওয়াবো কি? আমার কিছু লাগবে না, শুধু আপনি আমার সামনে সব সময় থাকবেন। তুমি এতটা দুর্বল কবে হলে প্রিয়? জানি না, আপনি আমার থেকে দূরে যেতে পারবেন না, আর কোনো কথা শুনবো না আমি। অর্ণব প্রিয়তাকে নিজের কোলে বসায়, পিঠের চুলগুলো একপাশে সরিয়ে কাঁধে থুতনি ঠেকায়, বলে, কাল থেকে ভার্সিটি যাওয়া শুরু করো, তখন আর এমন একা ফিল হবে না। প্রিয়তা মুখ বাঁকিয়ে বলে, সব আমার থেকে দূরে যাওয়ার ধান্দা, বুঝি তো আমি। অর্ণব হাসে। সেই হাসির ছোঁয়া প্রিয়তার কাঁধে খেলতে থাকে। প্রিয়তার হুট করে মনে হয় এই মানুষটার উপর সে কখনো রেগে থাকতে পারবে না, কখনোই না। অবনী খানিকক্ষণ ধরে একটা কথাই ভাবছে, এক ঢিলে দুই পাখি মারবে। তবে এর জন্য তাকে বেশ টাকা এবং পরিশ্রম ব্যয় করতে হবে। অবনীর কুৎসিত হাসিতে ভরাট হয়ে আসে ঘরের আবহাওয়া। ঘুমের সময় প্রিয়তা পাতলা একটা জামা পরে, এতে বেশ আরাম লাগে। অর্ণব বারান্দায় বসে আছে, তার গায়ে ধূসর রঙের টি শার্ট। গোসল সেরে আশায় চুলে সামান্য পানির ছটকা লেগে আছে। বাইরে মেঘ ডাকছে, কালবৈশাখী ঝড় হবে হয়তো। প্রিয়তা একটা পাতলা চাদর নিয়ে আসে, অর্ণবের কাছে গিয়ে বলে, এটা গায়ে জড়ান, ঠান্ডা লেগে যাবে। অর্ণব চাদর গায়ে জড়িয়ে প্রিয়তাকে ভেতরে ঢুকিয়ে নেয়। অর্ণবের গায়ের উষ্ণতায় তার চেনা পুরুষালী গন্ধে প্রিয়তার অন্তর কেঁপে ওঠে। খানিকক্ষণ বসে বৃষ্টির আমেজ গিলে খায় কপত কপতি। অর্ণব হাতের বাঁধন আরেকটু শক্ত করে বলে, তোমার চুলে কি দাও বলো তো, আমার একদম নেশা ধরে যায়।
খুব ছোটবেলায় একবার ভুল করে সিগারেট খেয়েছিলাম, অনেক কষ্টে সে নেশা ছাড়িয়েছি। আচ্ছা, তুমি কি সিগারেট ফ্লেভারের শ্যাম্পু মাখো? ছি, আপনি সিগারেট খেতেন? সব ছেলেই কম বেশ খায়, এখন তো আর খাই না। প্রিয়তা চোখ রাঙিয়ে তাকায়। অর্ণব অনুনয়ের সুরে বলে, আজ একটা ভুল করতে চাই, তোমার অনুমতি সাপেক্ষে। প্রিয়তা হুট করে উঠে চলে যায়। যাওয়ার সময় বলে, আমি এখনো ওসবের জন্য প্রস্তুত নই। অর্ণবের ভারী নিঃশ্বাসের আমেজ পাওয়া যাচ্ছে। প্রিয়তা চোখের কোণায় পানি। সে যখন ক্লাস 4-এ পড়ে তখনকার ঘটনা। খুব ধীরে প্রিয়তা বড় হচ্ছে, চারপাশে সব কিছু শেখার চেষ্টা করছে। এর মধ্যে একদিন ওর খালাতো ভাই বাসায় বেড়াতে আসলো। প্রিয়তা ওর সাথে ছুটোছুটি করে খেলল। খানিক পরে সবাই যখন দুপুরের ভাত ঘুম দিচ্ছে, তখন প্রিয়তার খালাতো ভাই আর প্রিয়তা টিভি ছেড়ে দিল। টিভি ছাড়তেই বাংলা সিনেমার টিউন বাজতে থাকলো। সেখানে ছিল আপত্তিকর এক দৃশ্য। দুজনেই চোখ বড় করে গিলল খানিকক্ষণ দৃশ্যটা। এরপর ভাইয়াটা প্রিয়তাকে বলল, এই খেলাটা খেলবি? প্রিয়তা ভয়ে ঠোক গিলে বলল, আয় খেলবো। বদ্ধ ঘরে ঘটেছিল আপত্তিকর এক ঘটনা, যা প্রিয়তা কখনোই মুছে ফেলতে পারবে না। প্রিয়তা একবার ভাবল অর্ণবকে সব জানাবে, পরক্ষণেই ভাবল স্ত্রীর ভয়ঙ্কর অতীত স্বামী থেকে দূরে থাকাই ভালো। অর্ণব যদি সেই ঘটনার রেশ ধরে প্রিয়তাকে ছেড়ে দেয়। ঘুমের মাঝে প্রিয়তা অর্ণবকে জড়িয়ে ধরতে চাইলে শক্ত পুরুষালী হাত প্রিয়তাকে বাধা দেয়। প্রিয়তা গলার স্বর নামিয়ে বলে, এখনো রাগ করে আছেন? আমার ওইসব দিন চলছে তো। অর্ণব খানিকটা শান্ত হয়ে রাগ কমানোর চেষ্টা করে, তারপর উল্টো দিকে ফিরে ঘুমোতে উদ্যত হয়। প্রিয়তার ভেতর থেকে বেরিয়ে আসে চাপা দীর্ঘশ্বাস। প্রিয়তা কঠিন একটা সিদ্ধান্ত নিল। সে তার কালো অতীত কখনোই অর্ণবকে জানাবে না। পুরুষ মানুষ সব সহ্য করলেও রূপবতী স্ত্রীর অপ্রীতিকর অতীত মেনে নেয় না, তা সে যতই ভালো মানুষ হোক না কেন। ঘুম থেকে উঠে অর্ণব হাসপাতালে যাওয়ার জন্য নিজেকে গোছাতে থাকে। প্রিয়তা প্রেমম চোখে স্বামীর দিকে তাকায়। অর্ণবের খাড়া নাক, জোড়া ভ্রু, মাথা সাজানো চুল, গায়ের রংটা উজ্জ্বল শ্যামবর্ণ। প্রিয়তার ভেতরটা নড়ে ওঠে। এই সুদর্শন মানুষটা তার একান্তই সম্পত্তি। আচ্ছা, অর্ণবের কোনো ভয়ঙ্কর অতীত নেই তো? প্রিয়তা গোসল করে অফ হোয়াইট কালারের একটা জামা পরে গলায় ওড়না পেঁচিয়ে নেয়। অর্ণবের রাগ তাকে বেশ কষ্ট দিচ্ছে। এটাকে বলে ঠান্ডা রাগ, যে রাগে অন্তর জ্বলে পুড়ে যায় না, জমে যায়। আসমা চৌধুরী সকালে উঠে দেখেন এখনও নাস্তা তৈরি হয়নি। তিনি মিনিট কয়েক চুপচাপ বসে রইলেন। ততক্ষণে প্রিয়তা কাছাকাছি এসে বলল, মা, আমি ইউনিভার্সিটি যাচ্ছি। আসমা চৌধুরী হতবম্ব চোখে তাকালেন, বললেন, ঘরের বউ হয়ে বাইরে আবার কি? তার উপর আজ নাস্তাও বানাওনি? আজ শরীরটা একটু খারাপ মা। এসব কথা আমায় বলে লাভ নেই প্রিয়তা। আমার ছেলে না খেয়ে বের হওয়ার জন্য বউ এনেছি, সংসার সামলাও। এ বাড়িতে থেকে তুমি পড়াশোনা করতে পারবে না। বিয়ের আগে তো আমার পড়াশোনা নিয়ে আপনাদের সমস্যা ছিল না। বিয়ের আগে পরে আসমান জমিন ফারাক। এখন গিয়ে নাস্তা বানাও, তার আগে তোমার শ্বশুরকে 1 কাপ চা করে দাও। প্রিয়তা চোখের পানি গোপন করে রুমে গেল। তার গলার কাছে কষ্টগুলো দলা পাকিয়ে আছে। সে রুমের দরজা লাগিয়ে খানিকক্ষণ কাঁদল। হুট করে মনে হলো তাড়াহুড়ো করে বিয়ে করাটা পাগলামি ছিল। বিয়ের পর সেটা বুঝতে তার দেরি হয়ে গিয়েছে। অবনী অনেক খুঁজে নিস্তব্ধ জায়গায় একজন মানুষের সাথে দেখা করে। তার কাছে মূল্যবান কিছু উপাদানের সমাহার। প্রিয়তার ঝরে যাওয়া চুল, তার কেটে ফেলা নখের টুকরো, এঁটো করা ভাত, বেটেখাটো মানুষটার থুতনিতে লম্বা দাড়ি, পরনে জোব্বা, চোয়ালে পান খাওয়া লাল দাঁত। সে গর্জনের সুরে বলে, কাজ শেষ হওয়ার পর বাকি টাকা দেবেন। আমার কাজ 100% ফলপ্রসূ। অবনী কুৎসিতভাবে হাসে। শহর থেকে খানিকটা দূরে শান্ত একটা নদী, কোনো কুজন নেই। ধীর বহমান নদীর কাছে এসে বেটে মতো লোকটা দায়ের মধ্যে তাবিজ বেঁধে ফেলে দেয়। এরপর ফিরে যায় নিজ আস্তানায়। সেখানে কাগজে নানান নকশা আঁকা। লোকটা কিছু একটা পড়ে কাগজে ফু দিতে থাকে। সেই কাগজ পুঁতে দিতে হবে অবনীকে কোনো একটা পরিত্যক্ত কবরে। অর্ণবের কাজে ধারাবাহিকতা আসছে না। সে একের পর এক
কেস হিস্ট্রি লিখে যাচ্ছে প্যাডে। তবে মাথায় চক্রা আকারে ঘূর্ণন করছে প্রিয়তা। মোবাইল হাতে নিয়ে কল টেক্সট করতে গিয়ে ব্যাকস্পেস চেপে সব মুছে ফেলল। প্রিয়তার সব কিছুতে বাড়াবাড়ি। এবার অর্ণবকে কিছুতেই ক্ষমা করবে না। প্রকৃতিতে বর্ষার ঘনঘটা। হুট করেই আকাশ কালো হয়ে আসে, যেন নিজেকে লুকানোর ব্যর্থ অপপ্রয়াস। দিনভর জুড়ে চলে এক টানা বৃষ্টি। বৃষ্টির শব্দে প্রিয়তার ঘোর লেগে যায়। সে এক মনে আকাশপানে সরু দৃষ্টি নিক্ষেপ করে বসে থাকে। নিজের জীবনের সমীকরণগুলো মেলানোর চেষ্টা চালায়। প্রিয়তার স্বপ্ন ছিল উকিল হওয়া। লজিক দিতে বেশ পারদর্শী সে, সেজন্যেই ল নিয়ে পড়েছে। থমকে যাওয়া পথিকের মতো সে পড়াশোনার ইতি টানতে পারবে না। তাকে লড়াকু হতে হবে। সে লড়াই বেশ কঠিনতা দেখাবে। প্রিয়তা ঠিক করল সে শক্ত হাতে সব সামলাবে। সে আসমা চৌধুরীর রুমের দিকে পা বাড়ালো। আমিন চৌধুরী চা খেতে খেতে পত্রিকার ফ্রন্ট পেজে চোখ বোলাচ্ছিলেন। আসমা চৌধুরী কাপড় গোছাতে ব্যস্ত ছিলেন। প্রিয়তা কেশে গলা পরিষ্কার করে নিল। গলার স্বর যথাসম্ভব দীর্ণ রেখে বলল, আমি পড়াশোনা করব বাবা। আপনাদের আপত্তি থাকলে আমার নিজের টাকায় পড়বো। সংসার সামনে আমি ইউনিভার্সিটিতে যাব, কথা দিলাম। আমিন চৌধুরী নড়ে চড়ে বসলেন, বললেন, অবশ্যই পড়বে মা, আমি তোমার পাশে আছি। আসমা চৌধুরী খানিকটা অপ্রস্তুত হয়ে বললেন, আমার ছেলের ইনকামে তোমার ভালোই চলবে। তোমার পড়াশোনা, চাকরি এসব করা দরকারটা কি? আমি নিজের মানসিক স্বাধীনতার শান্তির জন্য পড়তে চাই মা। আমি জানি উনি আমার জন্য যথেষ্ট, কিন্তু আমিও এই সংসারে কন্ট্রিবিউট করব। আসমা চৌধুরী স্বামীর সামনে মুখ ফুটে সব বলতে পারলেন না, কথা জমিয়ে রাখলেন। অনি কলেজে যাওয়ার পথে রোজ একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে। মাথায় কোকড়া চুল, হাইটে মোটামুটি, দেখতে আহামরি সুন্দর নয়, তবে চোখের গভীরতা বিশাল। যে কেউ ডুবে মরবে। অনেক কয়েক হাত এগোতেই ছেলেটা কাগজের একটা চিরকুট অনির হাতে গুজে দৌড়ে স্থান ত্যাগ করে। অনেক দূর ঠোঁট প্রসারিত করে, দূর দূর বুকে চিরকুট খোলে। সেখানে লেখা, তোমার মুখটা পৃথিবীর সব সব মায়াকে উপেক্ষা করার ক্ষমতা রাখে। আমি কি সমগ্র জীবন আমার একান্ত ব্যক্তিগত চাঁদকে নিজের বুকে জায়গা দিতে পারবো? অনির শরীর আবেশে অবশ হয়ে আসে। এত সুন্দর কথা! কত ছেলেই তো ওকে পছন্দ করে, কারো কথায় তো এমন মাদকতা ছিল না। এ তবে কেমন অঘটন! ধীর পায়ে কলেজের রাস্তা ধরে অনি। রাতে প্রিয়তা খিচুড়ি রান্না করে, সাথে গরুর মাংস। সবাই খেতে বসে। অর্ণব একবারও প্রিয়তার দিকে তাকায় না। আসমা চৌধুরী খানিকক্ষণ গজগজ করেন। অর্ণব জবাব দেয় না, নীরবে খেয়ে রুমে চলে যায়। রুমের ভেতরটা ধোঁয়াময়। অর্ণব একের পর এক সিগারেট টানছে। খুব বেশি অভ্যস্ত নয় বলে কাশছে। প্রিয়তা সপাটে এক চর বসায় অর্ণবের গালে। সিগারেট ছিটকে পড়ে খানিক দূরে। অর্ণব ম্লান চোখে বদলে যাওয়া প্রিয়তাকে দেখে। প্রিয়তা ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে, তারপর বলে, মেরে ফেলছেন না কেন আমায়? এভাবে কষ্ট দিতে পারলেন আপনি? অর্ণব রুমের দরজা লাগিয়ে বলে, স্বামীর পরিপূর্ণ অধিকার তুমি আমায় দিয়েছ। আমি একটু সময় নিতে পারি না? দুজন দুজনকে ভালোবাসলে সময়ের প্রয়োজনীয়তা কোথায়? অর্ণব প্রিয়তার হাত নিজের হাতে নেয়, বলে, তুমি আমাকে জ্বালিয়ে অঙ্গার করেছ। পুরুষ মানুষের কষ্ট বোঝো? যদি সত্যি ভালোবেসে থাকো তবে সত্যটা বলো, না হয় আমায় হারাবে। প্রিয়তা দ্বন্দ্বে পড়ে যায়। সে প্রভুর নাম স্মরণ করে অর্ণবকে সবটা বলে। অর্ণবের আগুন রাঙা চোখের দিকে তাকিয়ে প্রিয়তা আরেকবার কেঁপে ওঠে। অর্ণব প্রিয়তার বাহু ছেড়ে দেয়, তারপর বলে, কল্পনার অন্তরাল থেকে বেরিয়ে আসে প্রিয়তা। সে অনুভূতি শূন্য অনুভব করে। অর্ণবকে কখনোই সত্যটা বলা যাবে না, থাকুক না একটু রহস্য। প্রিয়তা গ্লাস থেকে খানিকটা পানি খায়, এরপর আলমারি থেকে লাল রঙের একটা শাড়ি বের করে। প্রিয়তা শাড়ি পরতে জানে না, বাসায় থাকতে মা পরিয়ে দিত। খানিকটা এলোমেলো ভঙ্গিতে সে শাড়ি পেঁচিয়ে নেয়। মেয়েদের একটা বিশেষ ধর্ম আছে, তারা সবসময় ভালোবাসার মানুষের জন্য সাজতে পছন্দ করে। প্রিয়তা হালকা সেজে পায়ে আলতা লাগায়, কপালে ছোট লাল টিপ বসায়।
এরপর ব্যস্ত ভঙ্গিতে চুড়ি পরে দুহাতে। অর্ণব রুমে ঢুকতেই প্রিয়তা তাকে পেছন থেকে জড়িয়ে ধরে, শার্ট খামচে বলে, আজ রাতে কোনো কথা নেই। অর্ণবের রাগ যেন নিমিষেই হাওয়া হয়ে যায়। সে চোখ মেলে প্রিয়তাকে দেখে, হুট করে বলে, এত কষ্ট করে শাড়ি পরলে আমি যদি খুলে ফেলি তুমি খুব রাগ করবে বলো? প্রিয়তার বুক শুকিয়ে যায়, ভয়ে সে হাঁসফাঁস করতে থাকে। তবুও মনে জোর রেখে বলে, আমি তো আপনারই, আপনার উপর কখনো রাগ করতে পারি? অর্ণব প্রিয়তার নরম গালে চুমু খায়। প্রিয়তার শরীর কাঁপতে থাকে। আজ মানুষটা যাই করুক সে বাধা দেবে না, একটুও না। প্রিয়তার পিঠ সমান চুলগুলো থেকে পানি ঝরছে। অর্ণব তাকিয়ে দেখে, সে ভালোবাসে বলেই কি মেয়েটাকে এত সুন্দর লাগে? স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। নাকি মেয়েটা আড়ালে একটু বেশি সুন্দর? প্রিয়তার গোলাকার মুখ, বড় বড় চোখ, ঈষৎ চাপা নাক, নাকের উপর দিকটায় মানানসই একটা তিল, নরম পেলব গালে হালকা ক্রিমের ছাপ, চোখের দৃষ্টি গভীর। হারিয়ে যেতে ইচ্ছে হয় অর্ণবের। সে এগিয়ে এসে প্রিয়তাকে জড়িয়ে ধরে। প্রিয়তা অস্পষ্ট সুরে জানায়, উফ, ছাড়ুন তো। অর্ণব ছাড়ে না। প্রিয়তা অর্ণবকে খানিকটা জ্বালানো সুরে বলে, ভাবছি চুলগুলো খানিকটা ছোট করব। অর্ণব ভ্রু কুচকে ফেলে, বলে, আমায় মেরে ফেলো, তবুও চুলে হাত দেবে না প্লিজ। লম্বা চুল আমার ভীষণ পছন্দ। তার মানে আপনি আমার চুলকে ভালোবেসেছেন, আমাকে না? অর্ণব প্রিয়তার দু বাহু ধরে নিজের কাছে নিয়ে আসে, তারপর বলে, আচ্ছা, তোমার কাছে ভালোবাসার সংজ্ঞা কি বলো তো? ছেড়ে না যাওয়া। ভালোবাসা মানে তাকে ঘিরে সবকিছুকে ভালোবাসা। যে পুরুষ একবার এক নারীর মায়ায় পড়ে সেই নারীর মায়া তো কাটাতে পারে না। প্রিয়তা মুগ্ধ চোখে অর্ণবের পানে চায়। মানুষটা কি স্নিগ্ধ, ভোরের প্রথম শিশিরের মতো, কিশোরীর বেলিমালার মতো। মানুষটার ছোঁয়া ওকে ব্যাকুল করে তোলে, কথা বুকে আছড়ে পড়ে। কি মৃদু সুখ সুখ অনুভূতি, প্রেমে না পড়লে কখনোই জানা হতো না। প্রিয়তা মায়াভরা কণ্ঠে ডাক দেয়, অর্ণব, ছাড়ুন, ভার্সিটিতে যাব তো। কাঁধে ব্যাগ নিয়ে প্রিয়তা খেতে বসে। আমিন চৌধুরী খেয়ে রুমে বিশ্রাম করছেন। আসমার চোখে বিস্ময় এবং রাগ। তিনি জিজ্ঞেস করে, তোমায় ভার্সিটি যেতে বারণ করেছিলাম। প্রিয়তার সব উত্তর সাজানো। সে হাসি মুখে বলে, আমি পড়াশোনা ছাড়বো না মা। মা, তুমি তোমার মানসিকতা বদলাও। তাছাড়া ওর পড়াশোনা নিয়ে আমার কোনো আপত্তি নাই। স্বামী হয়েছে বলেই ওকে আটকে রাখতে হবে না, বরং ওর মতামতকেও প্রাধান্য দেওয়া উচিত। আসমা চৌধুরী নীরব হয়ে যান। ছেলের কথায় তার বুকটা ছিঁড়ে যাচ্ছে। এই তো সেদিন অর্ণব তার কোলে ছিল, নরম পাখির ছানার মতো। ধরতে গেলেই হাত ফসকে যেত। আসমা সারাক্ষণ ছেলেকে বুকে চেপে রাখতেন। সেই ছেলে আজ মায়ের মুখের উপর জবাব দেয়। তিনি ধীর পায়ে রুমের দিকে যেতে থাকেন। অবনী বসেছে ব্লু রেডিসনের আভিজাত্যপূর্ণ এক রুমে। গ্লাসে ওয়াইন জাতীয় একটা পদার্থ। সে একটু পরপর চুমুক দিয়ে ঠোঁট ভেজাচ্ছে এবং পরিচিত ভঙ্গিতে তৃপ্তির নিঃশ্বাস ছাড়ছে। সে পা দুটো কাচের টেবিলের উপর তুলে দেয়, কাউকে ফোন দিয়ে বলে, প্রিয়তার আপডেট কি? আজ ভার্সিটি গিয়েছে, তবে এখন পর্যন্ত ওর সব ঠিকঠাক। অবনী রাগের চোটে ওয়াইনের গ্লাস ছুঁড়ে মারে। ফ্লোরে পড়ে সেটা চূর্ণ বিচূর্ণ হয়। অবনী ভাবছে, সত্যি সে প্রিয়তার ক্ষতি করতে পারবে, নাকি টাকাগুলো জলে গেল। কিছুদিন ধরেই অর্ণব খেয়াল করছে প্রিয়তার শরীর হলুদ হয়ে আছে, চোখ দুটো ভয়ানক লাল। শুরুতে অর্ণব জন্ডিস ভেবে SGPT টেস্ট করায়। এরপর দুবার করার পরেও রিপোর্ট নেগেটিভ আসে। অর্ণব ভাবছে প্রিয়তাকে ভালো কোনো মেডিসিন ডক্টর দেখাবে। রাতে ঘুমের মধ্যে প্রিয়তা ছটফট করে, বারবার অর্ণবকে জড়িয়ে ধরে বলে, আমায় ছেড়ে যাবে না প্লিজ। অর্ণবের বুকে মোচড় দেয়। সে কাতর কণ্ঠে বলে, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না প্রিয়। বলেই প্রিয়তার মাথাটা নিজের শক্ত পক্ত বুকে আগলে নেয়। তবুও প্রিয়তা কাতরাতে থাকে হিস্টেরিয়া রোগীর মতো। অর্ণব উঠে প্রিয়তার হাত পা মালিশ করে। কিছুতেই প্রিয়তা স্বাভাবিক হয় না। থাকতে না পেরে অর্ণব আসমা চৌধুরীকে ডেকে আনে।
তিনি এসে সূরা ফাতিহা আর দুরুদ পড়ে প্রিয়তার মাথায় ফু দেন, খানিকটা পানি খাওয়ান। খানিকটা শান্ত হয় প্রিয়তা। অর্ণব মাকে জড়িয়ে ধরে, তার চোখে পানি চিকচিক করছে, চাঁদের আলোয় তা আরও স্পষ্ট। অর্ণব মাকে আর একটু শক্ত করে চেপে ধরে বলে, ওর কিছু হলে আমি মরে যাব মা। আসমা চৌধুরী ছেলেকে শান্ত করেন, বলেন, নামাজ পড়ে বউয়ের জন্য দোয়া করো। প্রিয়তার নেত্রযুগল মুদিত, শান্ত ভঙ্গিতে ঘুমাচ্ছে। অর্ণব প্রিয়তার নরম হাত নিজের মুঠোয় আটকে ফেলে, কপালে উষ্ণ চুমু খায়, আরেক হাতের ভাঁজ থেকে জায়নামাজ বিছানায় রাখে। অর্ণবের চোখে পানির দাগ বসে আছে। নামাজে সারাক্ষণ সে প্রিয়তার জন্য দোয়া করছে। তোতা পাখির ন্যায় সূরা আর দোয়া দুরুদ জপেছে। আসমা চৌধুরী একটু আগে শুনে গিয়েছেন, ভোর হব হব করছে। ফজরের মিষ্টি আজান পড়েছে বেশ আগে, এখনও তার রেস্ট রয়ে গেছে। সকাল হওয়াটা অনিন্দ সুন্দর, তবে অর্ণবের কাছে এখন সব ফিকে। প্রিয়তমা স্ত্রীর এক চুল আঘাত তার বুকে তীরের ন্যায় বিধে। শুধু তাই নয়, বুকটাকে ফালাফালা করে দেয়। এয়ার কন্ডিশন দেওয়া ঠান্ডা ঘরের মাঝে বসে আছে অর্ণব আর প্রিয়তা। সাইকিয়াট্রিস্ট ভদ্রলোকের বয়স 40-এর কিছু এপার ওপার। তিনি চশমা ঠিক করে শান্ত চোখে প্রিয়তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে, প্রশ্ন ছুড়ে, আপনার স্বামী যখন বাসার বাইরে থাকে আপনি তখন কি করেন? প্রিয়তার বাঁধ ভেঙে যায়। সে অভিমানের সুরে বলে, উনি না থাকলে আমার জগৎটাই খালি হয়ে যায়, ভীষণ ফাঁকা লাগে চারপাশটা। মনে হয় একটা বদ্ধ ঘরে আমি একা, ভীষণ একা। অর্ণবকে খানিকটা অপ্রস্তুত দেখায়। ভদ্রলোক কাগজে খসখস শব্দে কিছু লিখছেন, এরপর বলেন, এবার আপনার শরীরের কন্ডিশন ব্যাখ্যা করুন। আমি কাল রাতে ঘরে একটা অতি মানবিক ঘটনা দেখেছি। অনেকগুলো কালো পোকা আমার মারতে আমার সামনে এগিয়ে আসছে। যতই আমি তাদের দাঁড়াতে চাই, কেউ যায় না। একসময় আমার খুবলে খেতে শুরু করে। সাইকিয়াট্রিস্ট ভদ্রলোক বলেন, এটা তোমার হ্যালুসিনেশন প্রিয়তা, ব্রেনে অক্সিজেনের অভাবে এমনটা হয়। প্রিয়তা খানিকটা মাথা নিচু করে। ভদ্রলোক আবার বলেন, অর্ণব সাহেবের কথা অনুযায়ী তোমার কালকে প্যানিক অ্যাটাক হয়েছিল। তোমার মাঝে ডিপ্রেশন, অ্যাংজাইটির ছাপ রয়েছে। রুমে ঢুকতেই খেয়াল করলাম তুমি তোমার স্বামীর হাত ধরে আছো এবং এখনও তাই আমি তোমাকে প্রশ্ন করি, তোমার উত্তরে আমার সংশয় দূর হয়। প্যানিক অ্যাটাকটা স্থায়ী হবে না তো? সেটা প্রিয়তার মনের জোর এবং ওষুধের উপর খানিকটা নির্ভর করেছে। সময় অতিক্রম করতেই সাইকিয়াট্রিস্ট প্রিয়তার সাথে আরও খানিকক্ষণ কথা বলে প্যাডে কয়েকটা ঘুমের ওষুধ, টেনশন রিলিফের ওষুধ লেখে। যাওয়ার সময় অর্ণবের সাথে একান্তে কিছু কথা বলে। সেগুলো ছিল, প্রিয়তাকে একা রাখা যাবে না, ঘুমের ওষুধগুলো খাওয়াতে হবে, কারণ এ ধরনের পেশেন্টদের আত্মহত্যা প্রবণতা থাকে। অনি আজ কোকড়া চুলো ছেলেটার সাথে রেস্টুরেন্টে এসেছে। কফি অর্ডার করে ওরা বসে থাকে। রেস্তোরাঁটা অবশ্যই কাপলদের জন্য। ভেতরে অন্ধকার আবহাওয়া, কৃত্রিম লাইট যেন জায়গাটাকে ভুতুড়ে বানিয়েছে। কফি আসতে দেরি হচ্ছে, হয়তো ওরাও জানে এখানে কাপলরা কেন আসে। ছেলেটা চেয়ার এগিয়ে অনেক পাশে গিয়ে বসে। ওর হাত ছুঁয়ে যায় অনির শরীরের স্পর্শকাতর স্থান। অনির খানিকটা অস্বস্তি হলেও সে বাধা দেয় না, উপভোগ করতে থাকে জীবনের প্রথম প্রেমের মুহূর্ত। অবনী কারো নাম্বারে বারবার ডায়াল করে যাচ্ছে, তবে ফোন সুইচ অফ দেখাচ্ছে। অবনী রাগে ফোন খাটের উপর ছুঁড়ে ফেলে। সেলিনা বেগম প্রিয়তার অসুস্থতার সংবাদ পেয়ে দৌড়ে এসেছেন। অর্ণব হাসপাতালে গিয়েছে, আসবে রাতে। সেলিনা বেগম আসমা চৌধুরীকে অনুরোধ করলেন প্রিয়তাকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য। আসমা চৌধুরী অর্ণবকে কল দিল। অর্ণব অনুমতি দেওয়ার পর প্রিয়তা রেডি হতে গেল। রাতের 12 ঘটিকা। প্রিয়তা ওষুধের ইফেক্টে ঘুমিয়ে পড়েছে। আকাশে পূর্ণচন্দ্র, জ্যোৎস্না যেন ঢেলে দেওয়া হয়েছে ব্রহ্মাণ্ডে। পরিষ্কার দৃশ্যমান বাইরের পরিবেশ। অর্ণব প্রিয়তাকে 2 বার কল করে। প্রিয়তা ঘোরের মাঝে জবাব দেয়, ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ুন। ওপাশ থেকে কাতর কণ্ঠে উত্তর আসে, তোমায় ছাড়া থাকতে পারছি না প্রিয়। প্রিয়তা শুনে না, আর নিঃশ্বাসের শব্দ ভারী হয়। অর্ণব ফোন কানের সাথে লাগিয়ে বসে থাকে। হৃদয়ের গহীন থেকে উত্তর আসে, এই মেয়েকে ছাড়া তার পক্ষে থাকা সম্ভব না, কখনোই না। সেলিনা বেগম সকালবেলা প্রিয়তাকে সাথে নিয়ে বের হন।
প্রিয়তা অনেক প্রশ্ন করেও কাঙ্ক্ষিত জবাব পায়নি। অবশেষে তারা গন্তব্যে পৌঁছে। আগরবাতির গন্ধে মাতোয়ারা চারদিক। সুফি একজন মানুষ বসে আছে ছোটখাটো এক ঘরে, মাথায় টুপি, চোখে সুরমা, হাতে তসবি, পাশে আল্লাহর পাক কুরআন। তিনি প্রিয়তাকে এক কোয়া রসুন খেতে দেন। প্রিয়তা মায়ের মুখ পানে চাইলে সেলিনা বেগম ইশারা করে খেতে বলেন। প্রিয়তার মুখে ঝাঁঝালো এবং ঝালের সংমিশ্রণে একটা স্বাদের ছটকা লাগে। মুহূর্তের মাঝেই প্রিয়তা বমি করে ভেতরের সবটা উগরে দেয়। সেখানে দেখে বেরিয়ে আসে ছোট ছোট কাগজের টুকরো। আটকে ওঠেন সেলিনা বেগম। সুফি মানুষটা জবাব দেন, আপনার মেয়ের জানের ভয় আছে মাগো, দায়ের মধ্যে তাবিজ বাইন্দা এই কবজ করা রয়েছে, চান্দে চান্দে তা ডুববো আর আপনার মেয়ে কমজোর হইব। সেলিনা বেগম কেঁদে ফেলেন। তিনি মানুষটার হাত ধরে বলেন, আমার মেয়ের বিপদ কাটিয়ে দিন, জান দেবার মালিক আল্লাহ পাক, বিপদও আল্লাহই কাটাইব। প্রিয়তা থমকে বসে থাকে। তার হাত পায়ে উঠে বসার শক্তি নেই। আদৌ এসব সত্যি হয়? প্রিয়তা এখন বেশ সুস্থ। ওর সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত সত্যগুলো অর্ণব জানে না। প্রিয়তা ইচ্ছে করে জানায়নি। শুধু শুধু মানুষটাকে কষ্ট দিতে তার একটুও ইচ্ছে করে না। প্রিয়তা গায়ের ওড়না খুলে গোসলে যাওয়ার জন্য উদ্যত হয়। সে সময় অর্ণবের আগমন ঘটে। অর্ণব এলোমেলো দৃষ্টিতে প্রিয়তার দিকে তাকায়। ঘোর লাগানো কণ্ঠে বলে, এমন এলোমেলো হয়ে আমার সামনে আর আসবে না তো, একদম সামলাতে কষ্ট হয়। প্রিয়তা ভ্রু কুঞ্চিত করে তাকায়, বলে, তাহলে এবার থেকে বোরকা পরে আপনার সামনে আসবো। উফ, এই মেয়ে এত বোকা। এই তোমায় এভাবে দেখলে আমার পাগল পাগল লাগে। আরো কিছু বলবো? প্রিয়তার গাল ঈষৎ রক্তিম বর্ণ ধারণ করে। সে গায়ে ওড়না টেনে নেয়, হাত দুটো কচলাতে থাকে। অর্ণব জিজ্ঞেস করে, এই সন্ধ্যায় গোসল কেন? ঠান্ডা লাগলে কিন্তু কোনো সেবা টেবা করতে পারবো না। কতদিন আমায় আগের মতো ভালোবাসেন না আপনি? আমি কি পুরনো হয়ে গেছি? অর্ণবের বুকে তীরের ন্যায় কথাটা বেঁধে অর্ণব হুট করে প্রিয়তার খুব কাছে চলে আসে। গাল দুটো হাতে নিয়ে বলে, আমায় ভুল বুঝো না, তুমি অসুস্থ ছিলে তাই জোর করতে চাইনি, আমি অমানুষ না। প্রিয়তা চোখ নামিয়ে ফেলে। অর্ণব আবার বলে, নিজে থেকে কাছে ডাকলে তো এবার আর নিজেকে সামলাতে পারবো না। অর্ণব প্রিয়তার ওড়না খুলে ফেলে, চুলের খোপা আলগা করে, চোখের নিচে দৃষ্টি স্থির করে বলে, আমার বউ এত সুন্দর কেন বলো তো? ইচ্ছে তো করে। প্রিয়তা অর্ণবের কথায় নুয়ে পড়ে। অক্ষি যুগল বন্ধ করে নিজেকে সমর্পণ করে স্বামীর কাছে। মিলেমিশে একাকার হয় দুজনের নিঃশ্বাস। সকালটা আজ বেশ স্নিগ্ধ। প্রিয়তার রুমের সাথে লাগোয়া বারান্দায় হাসনা হেনা গাছ লাগিয়েছে। পাগল করা ঘ্রাণ বেয়ে ঢুকেছে রুমের ভেতর। প্রিয়তার তোয়ালে দিয়ে চুল ছাড়ছে, ফর্সা পিঠ দৃশ্যমান। অর্ণব গোসল করে বের হয়েছে। সে এগিয়ে এসে প্রিয়তার কাঁধ চেপে ধরল। পুরুষালী ছোঁয়ায় প্রিয়তার বুকে উথাল পাথাল ঢেউ উঠল। অর্ণব আলতো কামড় বসালেও প্রিয়তার উন্মুক্ত পিঠে। প্রিয়তা অবোধক শব্দ করে বলল, রাক্ষসের মতো কামড় দিচ্ছেন কেন? ভার্সিটিতে যাব তো। অর্ণব নির্বিকার। হুট করে প্রিয়তার মাথায় দুষ্টু বুদ্ধি চাপল। সে আলমারি থেকে হোয়াইট কালার শার্ট বের করল। অর্ণবের লোমযুক্ত খালি বুকটা দেখে শুকনো ঢোক গিলল। এরপর নিমিষেই বোতাম লাগিয়ে শার্টটা অর্ণবের গায়ে দিল। অর্ণবের চুল দুহাতে আঁকড়ে গালে মৃদু কামড় বসালো। অর্ণবের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। মেয়েটা করছে কি? রুম থেকে বের হওয়ার সময় অর্ণব মুখে মাস্ক পরে নিল। আজ সারাদিন মাস্ক খোলা যাবে না, কিছুতেই না। খাবার টেবিলে ঘটল বিপত্তি। মাস্ক পরে তো খাওয়া যাবে না। অগত্য অর্ণব মাস্ক খুলে পুরোটা চিবোতে লাগলো। আসমা চৌধুরী অর্ণবের গালের দাগ খেয়াল করলেন, জিজ্ঞেস করলেন, গালে কি হয়েছে রে? বিড়াল কামড় দিয়েছে আম্মা। আসমা চৌধুরী আকাশ থেকে পড়লেন, বললেন, দেখিস বিলাইয়ের বাচ্চা আবার তোর পেটে হয়ে যায় না। অর্ণব কাশতে লাগলো। আমিন সাহেব মৃদু হেসে চলে গেলেন। প্রিয়তা মাথা তুলতে পারল না। কতটা লজ্জায় পড়তে হবে জানলে সে কখনোই এই কাজ করত না। ছি! অর্ণব ডিউটি রুমে বসে রোগীর ওষুধের নাম লিখছিল। মেসেজের টিউনে তার মনোযোগের সুতা কাটে।
হোয়াটসঅ্যাপে আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। এই ছেলে, এই এত জ্বালাচ্ছেন কেন? কেউ একজন সারাক্ষণ আপনাতে মুশকুল থাকে। বুকের সুপ্ত মণিকোঠায় আপনার স্থান। আপনি কি বোঝেন না এই কিছুই? এত পাষাণ কেন আপনি? অর্ণব মোবাইল ফেলে রাখে। এসব দেখার সময় নেই ওর। প্রিয়তা ভার্সিটি এসেছে। নসীন, সারা, জাবির ওকে জেকে ধরেছে। সারা বলল, বিয়ের পর তো ভীষণ ব্লাশ করছিস প্রিয়তা, ভাইয়ের স্পেশাল পাওয়ার। বলেই হো হো করে হাসতে থাকে। প্রিয়তার লজ্জায় খানিকটা কুকড়ে যায়। তার বন্ধুগুলো ভীষণ ফাজিল। জাবির বলে, আমি ট্রিট ছাড়া কথাই বলবো না। চল, আজ তোদের খাওয়াবো। ভার্সিটির ক্লাস শেষে 4 জন রাস্তার পাশে দাঁড়িয়ে যায় ফুচকা খেতে। ছেলে হওয়া সত্ত্বেও জাবির 3 প্লেট ফুচকা শেষ করে ফেলেছে। বেশ খানিকক্ষণ হাসি ঠাট্টা করে বাসায় ফিরে প্রিয়তা। অর্ণবের মোবাইল খাটের উপর রাখা। প্রিয়তার লক স্ক্রিন খুলতেই হোয়াটসঅ্যাপের মেসেজটা দৃশ্যমান হয়। প্রিয়তার মনে হয় ওর বুকে কেউ ছুরি চালিয়েছে। কণ্ঠনালী ধরে আছে, চোখ বেয়ে দুফোঁটা পানি গড়ায়। অর্ণব ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে প্রিয়তার মুখ লাল, চোখের দৃষ্টি ঘোলাটে। সে জিজ্ঞেস করে, কি হয়েছে? প্রিয়তা চোখ দিয়ে যেন অর্ণবকে ভসম করবে। কঠিন গলায় বলল, মেয়েদের নাম্বার দিয়ে বেড়ান আপনি? হ্যাঁ। মোবাইলটা এগিয়ে দেয় অর্ণবের নিকট। অর্ণব মেসেজটা ডিলিট করে। প্রিয়তার পাশে বসে বলে, আমি কাউকে নাম্বার দিইনি প্রিয়, পরিচিত হয়তো কেউ মজা করছে। প্রিয়তা কিছু বুঝতে চায় না, বলে, কথা বলবেন না আমার সাথে। যে প্রেম নিবেদন করছে তার কাছে যান আপনি। অর্ণব দুষ্টু হাসি দিয়ে বলল, জান নাকি জান, কোনটা বললে? প্রিয়তার মুখভঙ্গি বদলালো না। সে মুখ ফুলিয়েই বসে রইল। অর্ণব কথা না বাড়িয়ে শুতে গেল। প্রিয়তা ঠায় বসে রইল। অর্ণব লাইট অফ করে দিল। প্রিয়তা অপর পাশে শুয়ে খানিকক্ষণ ব্যাকুল হয়ে কাঁদল। তার খুব ইচ্ছে হলো নিজের হাত কেটে ফেলার, কিংবা এক পাতা ঘুমের ওষুধ খাওয়ার। সে কান্নারত অবস্থায় ঘুমিয়ে পড়ল। সকালের নরম আর আরামদায়ক রোদ প্রিয়তার মুখ ছুঁয়ে দিচ্ছে। অর্ণব আলতো হাতে প্রিয়তার মাথার নিচে হাত দিল, আরেক হাতে গাল আগলে ধরল। প্রিয়তা জেগে গেল। অভিমানে তার চোখের কোণায় পানি জমল। অর্ণব বলল, ঘুরতে যাবে যেখানে আমি আর তুমি ছাড়া আর কেউ থাকবে না? প্রিয়তার মন খারাপ যেন নিমিষেই উঠে গেল। সে উপর নিচে মাথা নামিয়ে বলল, অবশ্যই যাব। ইদানিং অবনীর প্রায়শই জ্বর লেগে থাকে। গায়ে কেমন ফুসকুড়ি উঠেছে লাল বর্ণের। বগলের নিচে বেশ ব্যথা হয়। গায়ের ওজনটাও কমছে দিন দিন। ওর রিসেন্ট বয়ফ্রেন্ড বারবার প্রেশার দিচ্ছে দেখা করার জন্য। ছেলেটার নাম রাসিফ। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অর্ণবের থেকেও ভালো। অবনী তপ্ত শ্বাস ফেলে। প্রিয়তা হয়তো নিজেকে বাঁচিয়ে ফেলেছে, তবে অবনী অবশ্যই প্রিয়তাকে ছেড়ে দেবে না। ছোট থেকেই প্রিয়তার সব সময় অবনীর থেকে এগিয়ে। সবার মুখে প্রিয়তার প্রশংসা। অবনীর গায়ে জ্বালা ধরে যায়। এবার রাসিফকে বিয়ে করে অবনী অবশ্যই প্রিয়তার থেকে এগিয়ে থাকবে। অর্ণব হাসপাতাল থেকে ছুটি নিয়েছে, সেটাও একদিনের। প্রিয়তা রাগ করতে পারেনি। মানুষটা তার জন্য কাজ ফেলে যাচ্ছে, এটাই অনেক। অর্ণবের পরনে স্কাই ব্লু শার্ট আর জিন্স, চোখে সানগ্লাস। প্রিয়তা পিঙ্ক কালারের একটা জামা পরেছে, মাথায় ওড়না দেয়া। ওরা যাচ্ছে শহর থেকে খানিকটা দূরে নির্জন একটা রিসর্টে। ট্রেন আসার হুইসেল বাজলে দুজন উঠে বসে। ওরা একটা এসি কেবিন বুক করেছে। অর্ণব প্রিয়তার হাত মুঠোয় পুরে এগোয়। দুপুরের মধ্যে ওরা রিসোর্টে পৌঁছে যায়। ছবির মতো সুন্দর জায়গা। রিসোর্টের ছাদে লাল টালি, একদম মানানসই। প্রিয়তা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। নির্ধারিত রুমে এসে প্রিয়তা গোসলে যায়। অর্ণব তুলোর মতো নরম বিছানায় গা এলিয়ে দেয়। খানিক পরে প্রিয়তা বাথরুমের দরজা কিঞ্চিত ফাঁক করে বলে, এই শুনছেন, টাওয়ালটা দিন না। অর্ণব হালকা হেসে তোয়ালে হাতে এগিয়ে আসে। প্রিয়তার হাত ধরে বলে, ইস, কি রূপ দেখাচ্ছ বলো তো, একদম ঝলসে যাচ্ছি তোমার রূপের এই আগুনে। প্রিয়তা তোয়ালে নিয়েই দরজা লাগিয়ে দেয়। অর্ণবের লাগাম ছাড়া কথায় তার নিঃশ্বাসের গতি বেড়ে যায়। গোসল শেষ হলে প্রিয়তা কফির ব্যবস্থা করে। ততক্ষণে অর্ণব ফ্রেশ হয়ে চলে এসেছে। দুজনে বারান্দায় বসে।
প্রিয়তা হুট করে কফির মগ রেখে অর্ণবের কোলে উঠে বসে, গলা জড়িয়ে বলে, ডক্টর সাহেব, ধীরে ধীরে আমি আপনার প্রেমে পাগল হয়ে যাচ্ছি। কি জাদু করেছেন বলুন তো? অর্ণব মুখটা মলিন করে বলে, তুমি আমাকে নিয়ে ভীষণ পজিটিভ হয়ে গিয়েছো। আগে তো এমন ছিলে না। হঠাৎ আমার কিছু হয়ে গেলে নিজেকে সামলাবে কিভাবে? প্রিয়তা কাতর চোখে তাকায়, চোখ দিয়ে ঝুপঝুপিয়ে কান্না নামে। সে অর্ণবকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরে বলে, আপনার আগে আমার মরণ আসুক। অর্ণব প্রিয়তার মাথা শক্ত করে বুকে আটকে রাখে, বলে, বাচ্চামো করো না প্রিয়। নারী মানে কি জানো? নারী মানে শক্তি। তুমি আমার শক্তি। আমি থাকি বা না থাকি, আমার ভালোবাসা সারা জীবন তোমার সাথে থাকবে, তোমায় আগলে রাখবে, নিজেকে শক্ত করে গড়ে তুলবে, যেন যে কেউ চাইলেই তোমায় ভেঙে না দিতে পারে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। প্রিয়তা চুপটি করে শুয়ে থাকে অর্ণবের বুকে। সে কি কখনো পারবে অর্ণবকে ছাড়া নিঃশ্বাস নিতে? অর্ণব ঘোর লাগানো দৃষ্টিতে প্রিয়তার দিকে তাকায়, ঠোঁট কাটার মতো বলে, আজকে নন স্টপ আদর করব, বিরক্ত করার কোনো ছুতা নেই তোমার কাছে। প্রিয়তা অস্পষ্ট সুরে বলে, বেহায়া অসভ্য কোথাকার। অর্ণব মেকি রাগ দেখিয়ে বলে, স্বামীকে এসব কি বলছো? ছি! আর অসভ্য না হলে বাচ্চার বাপ কিভাবে হব? প্রিয়তার লজ্জায় মুখ নামিয়ে ফেলে। অর্ণব বলে, উফ, এই লজ্জারাঙা মুখে তো ঘায়েল হয়েছি শতবার। সেই মুহূর্তে আকাশ কালো হয়ে আসে, আকাশ যেন মাথার উপর ভেঙে পড়বে। প্রিয়তা আহ্লাদি সুরে বলে, বৃষ্টিতে ভিজবো, চলুন না। জ্বর আসবে তো? আপনার ছোঁয়ায় ঠিক হয়ে যাবে। অর্ণব হাসে। কাঠের সিঁড়ি বেয়ে রিসোর্টের ছাদে চলে যায় দুজন। ক্যাটস অ্যান্ড ডগ বৃষ্টি শুরু হয়। আজ বোধহয় ভাসিয়ে নিয়ে যাবে সব। প্রিয়তা দুহাত মেলে বৃষ্টিতে ভিজতে থাকে, বেসুরো গলায় বলতে থাকে, আজ ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে। অর্ণব মুগ্ধ হয়ে তাকিয়ে দেখে বৃষ্টিকন্যাকে। বৃষ্টির এক একটা ফোঁটা যেন মুক্তোর দানা। অর্ণবের ভীষণ হিংসা হয়। বৃষ্টির ফোঁটাগুলো কি সুন্দর তার বউকে ছুঁয়ে যাচ্ছে। সে এগিয়ে এসে খপ করে প্রিয়তার হাত ধরে বলে, আর ভিজতে হবে না, এই বৃষ্টি আমার সতীন। প্রিয়তা আগা মাথা কিছুই বুঝতে পারে না। রুমে এসে জামা পাল্টে নেয়। রাতে অর্ণবের জ্বর আসে, মুখ লাল বর্ণ ধারণ করে। প্রিয়তা এগিয়ে এসে অর্ণবের শুকনো ঠোঁটে চুমু খায়। অর্ণব জ্বরের ঘোরে বলে, আমার ছোঁবে না নিশি, তোমার ছোঁয়া আমার ভালো লাগে না। প্রিয়তার বুক কেঁপে ওঠে। সে কথা বলতে ভুলে যায়। জ্বরের ঘোরেই অর্ণব প্রিয়তার কাছাকাছি চলে আসে। অভ্যাস মতো জামা খুলে ফেলে প্রিয়তার, ছুঁয়ে দেয় প্রতিটি লোমকূপ। প্রিয়তা মরার মতো পড়ে থাকে। সে এখন অনুভূতি শূন্য। সারা রাত প্রিয়তা চোখের পাতা এক করতে পারে না। চোখ দুটি বেশ লাল এবং জ্বলছে। অর্ণব ঘুম ভেঙে প্রিয়তার মুখ দেখে চমকে ওঠে, জিজ্ঞেস করে, কি হয়েছে? প্রিয়তার চোখে জল খেলে। সে বলে, কাল রাতে আপনি জ্বরের ঘোরে নিশির নাম নিয়েছেন। ও নতুন ইন্টার্ন, সারাক্ষণ কাছে আসার ছুতো খোঁজে। হোয়াটসঅ্যাপে মেসেজগুলো ওর পাঠানো, তাই হয়তো ওর নাম বলে ফেলেছি। এটা নিয়ে তুমি কাঁদতে বসে যাবে? কখনো আমার উপর এতটা উইক হয়ে যেও না প্রিয়। প্রিয়তা চোখের পানি মুছে বলে, আমি কয়েকটা দিন একা থাকতে চাই। আমাকে এখান থেকে আব্বুর বাসায় দিয়ে আসুন প্লিজ। অর্ণব সাইড টেবিল সজোরে একটা খুশি বসায়। কেঁপে ওঠে প্রিয়তা। অর্ণব বলে, সম্পর্কে সবার আগে বিশ্বাস দরকার, যেটা তোমার আমার প্রতি ঠুনকো। আমার বিশ্বাস হয় না বিয়ের দিন তুমি অবনীর কবল থেকে আমাকে বাঁচিয়েছিলে। যাও তুমি বাবার বাড়ি, তবে মনে রাখবে আমি তোমায় আনতে যাব না। নিজে থেকে যেদিন আমার বিশ্বাস করতে পারবে সেদিন নিজে থেকে ফিরে আসবে। প্রিয়তা চুপ করে সায় জানায়। সন্ধ্যা নামছে প্রকৃতিতে। সূর্যের লাল আভা ছড়িয়ে যাচ্ছে চারিপাশে। প্রিয়তা পিচ কালারের শাড়ি পরে রিসোর্ট থেকে বেরিয়েছে। তার মাথা ধরে আছে, অনেকক্ষণ কাঁদতে পারছে না। অর্ণব সেই থেকে মুখে রাগ কাটেনি। রিক্সা থেকে প্রিয়তা নামতেই অর্ণব বলে, মামা রিক্সা ঘোরান। অর্ণবের প্রস্থান হতে প্রিয়তার চোখে বৃষ্টি নামে। বাসায় পৌঁছে অর্ণব ডাইনিং থেকে গ্লাস ছুঁড়ে মারে ফ্লোরে। আসমা চৌধুরী ছুটে আসেন। উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করেন, প্রিয়তা কোথায়? আর গ্লাস ভেঙেছিস কেন?
আমার টাকায় কেনা গ্লাস আমি ভাঙতেই পারি মা, আর প্রিয়তা ওর মায়ের সাথে থাকবে। এসব কোন ধরনের আচরণ অর্ণব? মেয়েটা আসার পর থেকে তুই কেমন হয়ে গিয়েছিস? আমি মা হয়ে তোর জন্য এই মেয়ে কিভাবে পছন্দ করলাম? বলে আসমা চৌধুরী ফুপিয়ে কাঁদলেন। অর্ণব এগিয়ে এসে বলল, ওকে একদম ছোট করে কথা বলবা না মা, আমার সহ্য হয় না। বলে ধূপধাপ পা ফেলে অর্ণব রুমে চলে যায়। প্রিয়তা অনেকক্ষণ রুমে বসে আছে। সেলেনা বেগম ডাকতে ডাকতে ক্লান্ত। কাব্য বোনকে ডাকলো দরজা খুলতে। অবশেষে প্রিয়তা দরজা খুলল। সে সোজা সাপটা মাকে বলল, মা ভাত দাও, সকাল থেকে কিচ্ছু খাইনি। প্রিয়তা ভাত খেতে বসেছে। পাবদা মাছের ঝোল আর লেবু মাখিয়ে ভাত গিলতে বেশ লাগছে। সেলেনা বেগম ঠান্ডা মাথায় বললেন, মা তুই যা বিবরণ দিলি তার তো অর্ণবের দোষ দেখি না। তুই আরো কয়টা দিন থেকে ওর কাছে চলে যা। প্রিয়তা ভাত চিবোতে চিবোতে বলল, গাড়ি ডাকো, আমি খেয়ে বের হব। দরকার হলে তোমার জামাইয়ের পায়ে পড়ে থাকবো। এসব কি ধরনের কথা? ঠিক আছে, ঠিক কথাই বলছি আমি মা, আসলেই তো ওনার দোষ নেই। কাল সকালে যাবি, এত রাতে এসব কি কথা? যেতে হলে আমি এক্ষুনি যাব, না হয় আর কখনো যাব না। প্রিয়তা খেতে খেতে সেলেনা বেগম অর্ণবকে ফোন করেন। অর্ণব প্রিয়তাকে কল দিয়ে বলে, কাল সকালে নিয়ে আসবো, এত রাতে পাগলামি করো না, তোমার পাগলামিতে আমি একদম অতিষ্ঠ। প্রিয়তা হেসে ফোন নামিয়ে রাখে। সে আরো খানিকটা ভাত নেবে। আজ তরকারিটা বেশ হয়েছে। প্রিয়তা খাওয়া শেষে আপেল আর একটা ছুরি নিয়ে রুমে চলে যায়। দরজা লাগিয়ে একটা কাগজে চিঠি লিখতে বসে। প্রিয় অর্ণব, আপনাকে আমি কতটা ভালোবাসি তা কখনো বোঝাতে পারবো না। ডাক্তার সাহেব, আপনার নিঃশ্বাসের শব্দে আমি প্রাণ ফিরে পাই। আপনার বুকের শব্দে আমার হৃদয়ে কাঁপন ধরে। আপনি যখন চোখ দিয়ে আমায় ছুঁয়ে যান, আমি তখন বোয়ালখালিতে আপনার মন ছুঁয়ে আসি। আপনার সামান্য অনুপস্থিতিতে আমাকে পুড়িয়ে আঙ্গার করে ফেলে। আপনি জানেন আপনার চোখে কি অপরিসীম মায়া। সেই চোখে বারবার মরতে আমি একটুও ক্লান্ত হই না। আপনার ছোঁয়া আমার শরীরে কি শিহরণ জাগায় আপনি জানেন না। আপনার হাসি মুখের দিকে তাকিয়ে আমি শত জনম পার করে দিতে পারি। আপনার আশেপাশে কারো উপস্থিতি আমাকে কষ্ট দেয়, শ্বাসকষ্টের মতো কষ্ট, সাথে তীব্র বুক ব্যথা। তবুও আপনি আমায় বুঝলেন না, কথা দিয়ে আমায় কষ্ট দিলেন। আমি সব সহ্য করে ফেলতে পারি, তবুও আপনার দেয়া কষ্ট আমার সহ্য হয় না। আমি কখনো আপনি ছাড়া অন্য কাউকে এতটা ভালোবাসতে পারবো না, কখনোই না। এটি একজন পাগল। প্রিয়তা খুব সাবধানে গায়ের ওড়না খুলে নিজের মুখটা বেঁধে নেয়। এরপর ছুরিটা হাতে নিয়ে ক্যাচ করে টান দেয় বা হাতের শিরায়। ফিনকি দিয়ে রক্ত বের হয়। প্রিয়তা চিৎকার করতে পারে না। চোখ দিয়ে অনবরত পানি ঝরে। রাতের আকাশে ভেসে যায় দুঃখগুলো। সেলেনা বেগমের ঘুম আসছে না। শরীরে অদৃশ্য জ্বলন হচ্ছে, অস্থির লাগছে। তিনি মেয়ের ঘরের সামনে গিয়ে দরজায় টোকা দিলেন বার কয়েক। কোনো সাড়া শব্দ নেই। সেলেনা বেগমের বুক কেঁপে উঠল। তিনি কাব্যকে ডাকলেন। প্রিয়তার সাড়া পাওয়া যায় না অনেকক্ষণ। অবশেষে দরজা ভাঙা হয় ঘরের কোনায় পড়ে থাকা শাবল দিয়ে। সেলেনা বেগম হতভম্ব হয়ে চেয়ে থাকেন। ফ্লোর জুড়ে লাল রক্ত। তার মেয়ের নিথর দেহ লুটোপুটি খাচ্ছে। পাশে কাগজের টুকরো, সেটাতেও রক্তের ছিটে ফোঁটা লেগেছে। কাব্য দৌড়ে অ্যাম্বুলেন্স ডাকে। সেলেনা বেগম মেয়ের মাথা নিজের কোলে নেন। চিৎকার করতে থাকেন অপ্রকৃত স্তরের মতো। হসপিটালের বেডে প্রিয়তার পলকা দেহ পড়ে আছে। ইতোমধ্যে 4 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। অতিরিক্ত ব্লাড লসের কারণে শরীর সাদা হয়ে গিয়েছিল। ব্যথায় এবং ভীষণ মানসিক চাপে প্রিয়তা অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরেনি এখনও। সেলেনা বেগম 500 রাকাত নফল নামাজ মানেন আল্লাহর নিকট। বিনিময় মেয়ের প্রাণ ভিক্ষা চান। তিনি এক নাগাড়ে দোয়া দুরুদ পড়ে যাচ্ছেন। অর্ণব ছুটে আসে হসপিটালে। সেলেনা বেগম তাকে জানাননি। হয়তো কাব্য ফোন করেছে। অর্ণবের শার্ট কুঁচকে আছে, মাথার চুল এলোমেলো, চোখে মুখে অপরাধবোধ। সে এগিয়ে এসে জিজ্ঞেস করে, মা, প্রিয় কোথায়? সেলেনা বেগম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়। তিনি কোষের থাপ্পড় বসান অর্ণবের গালে। অর্ণব মাথা নিচু করে রাখেন। তিনি প্রিয়তার লেখা চিঠিটা অর্ণবের মুখে ছুঁড়ে ফেলেন।
অর্ণব নিজেকে সামলে লেখাগুলো পড়ে। তার হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়। প্রিয়তার মনে এতটা কষ্ট জমেছিল সে বুঝতেই পারেনি। সে কাতর কণ্ঠে বলে, মা, আমি একবার ওকে দেখতে চাই, ওর সাথে একবার কথা বলতে চাই। সেই অধিকার তোমার নেই। তোমার জন্য আজ আমার মেয়ের এই অবস্থা। পারবে আমার সুস্থ প্রিয়তাকে ফিরিয়ে দিতে? আমায় ওর কাছে যেতে দিন না মা। আমি চাই না প্রিয়তার সাথে তোমার আর কোনো কথা হোক। এতদিন আমি নিজে মেয়ের দোষ খুঁজে চলেছি, কখনো ওর মনের খবর জানতে চাইনি। আরে কেমন স্বামী তুমি, নিজের স্ত্রীর মন বুঝতে পারো না? আমি তোমার মুখ দেখতে চাই না, বিদায় হও। প্রিয়তাকে দিয়ে তালাকনামা পাঠিয়ে দিব তোমার কাছে। অর্ণব এবার সেলেনা বেগমের পায়ে ধরে। হাসপাতালের মানুষরা এক শক্তপোক্ত বলিষ্ঠ পুরুষকে আকুল হয়ে কাঁদতে দেখে। অর্ণব অনুনয় করে বলে, আমায় একটা শেষ সুযোগ দিন, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তাহলে ওকে আমার কাছে দিয়ে গেলে কেন? এত কুমোর তোমার? তুমি হারিয়ে বুঝবে আমার মেয়ে কি ছিল। অর্ণব কাঁদতে থাকে। সে চোখের পানি মুছে বলে, সিদ্ধান্ত পরে নেবেন, আমার শুধু একটা বার ওর কাছে যেতে দেন। সেলেনা বেগমের পাথর মন গলে না। মেয়ের কষ্ট সিধা তার অন্তরে ক্ষতবিক্ষত করেছে। তিনি মেয়েকে আর কষ্ট দিতে চান না। তিনি ডাক্তারদের সাথে কথা বললেন যেন প্রিয়তার কাছে অপরিচিত কাউকে ঢুকতে না দেওয়া হয়। অর্ণব নিজের চুল টেনে ধরে। সে কেন প্রিয়তাকে একটু বোঝার চেষ্টা করল না? মেয়েটাকে খুব বেশি কষ্ট পাচ্ছে। ওর কিছু হয়ে গেলে অর্ণব কিভাবে থাকবে? অর্ণবের সেসব সুখের দিনের কি তবে সমাপ্তি ঘটল? আর কখনো তার প্রিয়াকে সে বুকে জড়িয়ে ঘুমোতে পারবে না? ভাবতে গেলেই তার মস্তিষ্ক অবশ হয়ে আসে। অর্ণব নামাজের জন্য অজু বানায়, জায়নামাজ বিছিয়ে নেয় করিডোরের ফাঁকা জায়গায়। মোনাজাতে প্রিয়তমা স্ত্রীর জীবন ভিক্ষা চায় রবের নিকট। খানিক বাদে আগমন ঘটে আসমা চৌধুরী আর আমিন চৌধুরীর। সেলেনা বেগম তাদেরকেও প্রিয়তার কাছে ঘেঁষতে দেন না। শুনিয়ে দেন কয়েকটা কটু কথা, বলেন সম্পর্ক শেষ করে দেওয়ার কথা। আমিন চৌধুরী বেয়ানকে বোঝানোর বৃথা চেষ্টা করেন। সেলেনা বেগম মানতে নারাজ। বাধ্য হয়ে তারা চলে যান। প্রিয়তার পালস রেট অস্বাভাবিক, হার্টবিটও অ্যাবনর্মাল। ইসিজি কার্ভ হুটহাট থেমে যাচ্ছে। কর্তব্যরত ডাক্তার তাকে আইসিইউতে শিফট করেন। সেলেনা বেগমের কাছে এসে বলেন, মনে হয় না আপনাদের রোগী সার্ভাইভ করবে, কারণ সে নিজেই বাঁচতে চাইছে না। আপনারা আল্লাহকে স্মরণ করুন। অর্ণবের কর্ণপাত হয় কথাগুলো। তার শরীর অবশ হয়ে আসে। সেলেনা বেগম অচেতন হয়ে যায়। কাব্য এসে মাকে ধরে। অর্ণবকে উদ্দেশ্য করে বলে, আপনি আপুর কাছে যান ভাইয়া, আম্মুকে আমি দেখব। অর্ণব ডাক্তারের সাথে কথা বলে নিজের পরিচয় দেয়, নির্ধারিত পোশাক পরে নেয়। প্রিয়তার রুমে ঢুকতেই তার বুকে চিনচিন ব্যথা শুরু হয়। কি হাল হয়েছে মেয়েটার! বুক খাপড়ের মতো ওঠানামা করছে। প্রিয়তা যেন নিজেকে সঁপে দিতে চাইছে রবের দুয়ারে। পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে পাড়ি জমাচ্ছে অন্যত্র। অর্ণব সাবধানে প্রিয়তার মুখ ছুঁয়ে দেয়। হাতটা বুকের কাছে নিয়ে ঝড়ো ঝড়ো করে কেঁদে ফেলে। বলে, আই এম সরি সোনা, প্লিজ আমাকে মাফ করে দাও প্রিয়। আমি কখনো তোমাকে কষ্ট দেব না। আই সোয়ার তোমার দোষ থাকলে আমি কিচ্ছু বলবো না। তবু প্লিজ প্লিজ আমাকে একা করে যেও না। আই কান্ট লিভ উইদাউট ইউ। এমন হাহাকার হয়তো সহ্য করতে পারল না প্রিয়তা। ঝুপ করে চোখ থেকে তপ্ত জলের ফোঁটা ছাড়ল। অর্ণব সন্তপর্ণে প্রিয়তার চোখের পানি নিজের শুষ্ক ঠোঁট দিয়ে শুষে নেয়। অর্ণব আবার বলে, তুমি আমার বাঁচার কারণ প্রিয়। যদি তোমার কিছু হয়ে যায় আমি কখনো নিজেকে ক্ষমা করব না। অচেতন হলেও প্রিয়তার অবচেতন মন কথাগুলো শুনে বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যায় ক্রমাগত। বেঁধে দেওয়া সময় পেরিয়ে যেতেই অর্ণব নিস্তব্ধ পা ফেলে বাইরে বেরিয়ে আসে। সেলেনা বেগম এখনও অচেতন। অর্ণব একটা স্পিগ মোমেনোমিটার জোগাড় করে তার প্রেশার মাপল। কাব্যকে একটা ওষুধের নাম বলে দোকানে পাঠালো। নিজের ভারী মাথাটা দুহাতে চেপে ধরল। তার মানসপটে প্রিয়তার সাথে কাটানো সুখের স্মৃতিগুলো ভাসছে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলেন, মিসেস প্রিয়তার লিগ্যাল গার্ডিয়ান কে? আমি ওর হাজব্যান্ড। ওনার ব্যবস্থা বিগতিক, ব্রিদিং প্রবলেম হচ্ছে, আরও কিছু কমপ্লিকেশন আছে। অনেকে আমরা ঢাকা মেডিকেলে রেফার করছি, দ্রুত প্রস্তুতি নিন। অর্ণব তাড়াহুড়ো করে রিসেপশনে গেল।
আধা ঘন্টার মাঝেই প্রিয়তাকে নেওয়ার ব্যবস্থা করে ফেলল। ততক্ষণে সেলেনা বেগমের জ্ঞান ফিরে এসেছে। তিনি অর্ণবকে দেখে চেঁচিয়ে উঠলেন, বললেন, দয়া করে আমার মেয়ের থেকে দূরে থাকো। অর্ণব শুনল না। সে প্রিয়তাকে নিয়ে অ্যাম্বুলেন্সে উঠল। পিছু পিছু সেলেনা বেগম আসতে লাগলেন কাব্যকে নিয়ে। অবনী বসে আছে ল্যাভেডের এয়ার কন্ডিশন দেওয়া রুমের মধ্যে। এসির টেম্পারেচার 20-এ দেয়া, তবুও ঘামে তার মুখ ভিজে আছে। হাতের ভাঁজ থেকেও ভেজা গন্ধ আসছে। চেয়ারের ওপাশে বসে থাকা ডাক্তার রাশভারী কণ্ঠে বললেন, আপনি HIV পজিটিভ। রিসিভ করার পর সব উপায় বন্ধ। অবনী কেঁপে উঠল। রাসিফের সাথে ইন্টিমেট হওয়ার পর থেকে সে শরীরের পরিবর্তন লক্ষ্য করছিল। তবে কি অতিরিক্ত লোভ তাকে জীবনের শেষ দোরগোড়ায় এনে দাঁড় করালো? অবনী রিপোর্ট হাতে ধীর পায়ে উঠে পড়ল। হাসপাতাল থেকে বের হওয়ার পথে অনিকে ফোন দিল, বলল, আমার আর প্রিয়তার খবর দিতে হবে না। এই পৃথিবীতে আমার সময় ফুরিয়ে এসেছে। অনেক খানিকটা আশাহত হলো। ভাবির খবর বাইরে পাচার করে সে বেশ আয়সেই ছিল। এখন আর বিনা খাটুনিতে টাকা পাওয়া যাবে না। তবুও অবনীর শেষ লাইনের অর্থ বুঝতে না পেরে জিজ্ঞেস করল, সময় শেষ মানে? অবনী সস্তা হাসি দিয়ে বলল, পরের খারাপ করতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেললাম। অনি আগা মাথা কিছুই বুঝতে পারল না। আরও খানিকক্ষণ অবনীর হেয়ালি মাখা কথা শুনে কল কেটে রাখল। সেলেনা বেগম প্রিয়তার অবস্থা দেখে চুপ করে আছেন। আরও রক্ত লাগবে বলে জানিয়েছেন ডক্টর। অর্ণব ছোটাছুটি করে রক্ত জোগাড় করছে। সেলেনা বেগম রবকে ডাকছেন। ডাক্তার এসে জানান, প্রিয়তার অবস্থা আর উন্নতি নেই, তাকে যেন অন্য কোথাও নেওয়া হয়, না হয় ওরা রোগীকে জেনারেল ওয়ার্ডে দিয়ে দিবে। সেলেনা বেগমের মাথায় আকাশ ভেঙে পড়ল। তিনি ধপ করে ফ্লোরে বসে পড়লেন। অর্ণব এসে সামলে নিল। সে ইউনাইটেডে আইসিইউ বুক করল। সেলেনা বেগমকে রাজি করিয়ে গাড়িতে উঠল। প্রিয়তার নিস্তেজ শরীরটা এক কোণায় পড়ে আছে। গা থেকে উজ্জ্বল আভা বের হচ্ছে। সে অক্সিজেন মাস্কের ভেতর দিয়ে কিছু বলার চেষ্টা করল। অর্ণব বুঝতে পেরে মুখটা আলগা করে দিল। প্রিয়তা হালকা গলায় অর্ণবের দিকে চেয়ে বলল, আমায় ক্ষমা করে দিন, আপনার সাথে জান্নাতে একসাথে থাকা হলো না। অর্ণব ইশারায় প্রিয়তাকে চুপ করতে বলে। প্রিয়তা হাঁপিয়ে বলে, একটু পানি খাবো। অর্ণব মিনারেল ওয়াটারে মুখ খুলে প্রিয়তাকে পানি দিল। প্রিয়তা এক ঢোক খেয়ে মুখ কুঁচকে বলল, তিতা লাগছে। অর্ণব প্রিয়তার মুখ মুছিয়ে পুনরায় অক্সিজেন মাস্ক লাগিয়ে দিল। 2 মিনিট যেতেই প্রিয়তা ইশারা দিল গাড়ির জানালা খুলে দিতে। অতঃপর নীরবতা। অর্ণব একদৃষ্টিতে প্রিয়তার দিকে তাকিয়ে ড্রাইভারকে বলল, গাড়ি ঘুরিয়ে নিন, আমাকে ছেড়ে চলে গেছে। হুট করে মাঝ রাস্তায় থেমে গেল গাড়ি। সেলেনা বেগমের আত্মচিৎকারে ভারী হয়ে উঠল বাতাস। তিনি ঘটনা বুঝতে পেরে বলে যাচ্ছেন, আমার কলিজার টুকরা, আমার মা, আল্লাহ, আমি কি নিয়ে বাঁচবো? অর্ণব চুপচাপ প্রিয়তার মুখ থেকে মাস্ক খুলে দিল। কপালে শুষ্ক ঠোঁট ছোঁয়ালো। প্রতিবারের মতো প্রিয়তা আর কেঁপে উঠল না। গাল রক্তিমা ভাব হলো না। প্রিয়তার মা বিলাপ করে যাচ্ছেন, ওরে আমার মেয়ে কোথায়? আমার মেয়ে ফিরিয়ে দাও। মাগো, তুমি কেন এত অভিমান করলে? আশেপাশের কাছে বসে থাকা পাখিগুলো দুঃখ নিয়েও মায়ের চিৎকার সহ্য করতে না পেরে উড়ে পালালো। প্রিয়তাকে তার শ্বশুর বাড়ি আনা হয়েছে। সেলেনা বেগম বারবার জ্ঞান হারাচ্ছেন। সজাগ হতেই বিলাপ করছেন। তার গলা ভেঙে গিয়েছেন। অর্ণবের মা বাবা হতভম্ব। আসমা চৌধুরী দুঃস্বপ্নেও এমন পরিস্থিতি কল্পনা করেননি। প্রিয়তাকে তার অপছন্দ হলেও তিনি জানতেন প্রিয়তার মতো অর্ণবকে কেউ ভালোবাসতে পারবে না। তিনি মেয়েটার মৃত্যু মেনে নিতে পারছেন না। অপরদিকে তার ছেলে স্বাভাবিক, সে কাঁদছে না। অর্ণব উপস্থিত মহিলাগণের সামনে বলল, আমার স্ত্রীকে আমি করাবো। কেউ বাধা দিল না। অর্ণব কাপড় টানানো উঠানে প্রিয়তার শরীরে নয়া সাবান লাগাচ্ছে। এইখানটায় বৃষ্টির সময় সে প্রিয়তাকে চুমু খেয়েছিল। কি সুন্দর ছিল সেসব মুহূর্ত। অর্ণব প্রিয়তার হাতের উপর পিঠে চুমু খায়। গোসল শেষে অর্ণব প্রিয়তার চোখে কালো সুরমা লাগিয়ে দেয়। ইস, মেয়েটা এত সুন্দর,
আসরের আজান হয়ে গিয়েছে। লাশ মসজিদে নিয়ে যাওয়ার জন্য সবাই প্রস্তুত। সেলিনা বেগম খাটিয়া আগলে বসে রইলেন। তিনি কিছুতেই মেয়েকে যেতে দিবেন না। তিনি বলছেন, আমার মায়েরে নিও না তোমরা, আমার মা ভয় পাবে। আমার মায়েরে আমার বুকে দিয়ে যাও। কয়েকজন মহিলা এসে সেলিনা বেগমকে ভেতরে নিয়ে যায়। ইতোমধ্যে কিছু মানুষ বলছে জানাজা পড়ানোর কি দরকার, মেয়েটা তো আত্মহত্যা করেছে, নিশ্চয়ই জাহান্নামী। অর্ণবের কানে কথাগুলো এলো। সে কপট জবাব দিল, ও আত্মহত্যা করেনি, আমি ওকে মেরেছি। আমি হব। আপনারা দয়া করে আমার স্ত্রী সম্পর্কে কোনো বাজে কথা বলবেন না। কিছুক্ষণের মাঝে লাশ জানাজা হয়ে গেল। অর্ণব খাটিয়ার হাতল কাঁধে নিয়েছে। নিজ হাতে প্রিয়তমা স্ত্রীকে কবরে শুইয়ে দিল। মুঠো মুঠো মাটি কবরের উপর ফেলতে লাগলো। একসময় মাছের পেটের মতো কবর ভরাট হয়ে আসলো। সব লোকজন বিদায় নিল। অর্ণব কবরের পাশে ঠায় বসে রইল। মুহূর্তের মধ্যে বৃষ্টি শুরু হলে অর্ণব ছাতা নিয়ে এসে কবরের উপর ধরে। মিষ্টি কণ্ঠে বলে, ভয় পেও না প্রিয়, তোমার অর্ণব তোমারই আছে, সবসময় তোমার। তুমি থাকলেও আছে, তুমি না থাকলেও আছে, কারণ তুমি আমায় জিতে গিয়েছ। পৃথিবীর ভয়ঙ্কর কাজের মধ্যে একটি হলো একজন পুরুষকে সারা জীবনের জন্য এক নারীতে আসক্ত করে দেয়া। অর্ণব হয়তো সে ব্যতিক্রম এবং ভাগ্যবান পুরুষদের একজন। তাই তো জীবনের ৭০টা বসন্ত পেরিয়ে গেলেও তার একমাত্র শান্তির স্থান প্রিয়তার কবরের পাশটা। আজও সে প্রিয়তাকে আগের মতো অনুভব করতে পারে। ইচ্ছে হলে কল্পনায় ছুঁতে পারে। তার ধারণা প্রিয়তা মরে যায়নি, তাকে শাস্তি দিতে চোখের আড়াল হয়েছে শুধু। অর্ণব বিড়বিড় করে বলে, আমি বুড়ো হয়ে গেলাম, অথচ তোমার বয়স তো আটকে গেল প্রিয়। তুমি কি আগের মতোই আমাকে ভালোবাসো? অর্ণব কবরে কান পেতে রইল। তার মনে হলো ভেতরে কোনো যুবতী ফুপিয়ে কাঁদছে। স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।